আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি অনুশীলনী সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাস থেকে আলিম স্যারের অনুশীলনী সলভ ক্লাস শুরু করছি এবং আমাদের আজকের আলিম স্যারের অনুশীলনী সলভ ক্লাসের টপিক হচ্ছে অণুজীব। আমরা অণুজীব অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যা সহ সলভ করব। তো কিভাবে পড়লে তুমি একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন লিঙ্ক করতে পারবা সেটা ক্লাসে তুমি বুঝে যাবে। আমরা বারবার বলি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনুশীলনী বইয়ের বাইরের কোনো পড়া না। তুমি যদি বুদ্ধি খাটায় অনুশীলনীগুলো সলভ করতে পারো, এইচএসসি, মেডিকেল, ভার্সিটি যেই পরীক্ষার্থী হও না কেন তুমি সব জায়গায় কমন পাবা। এবং কিভাবে সলভগুলো করতে হয় এবং আমরা তোমাকে কীভাবে সাজায় দিচ্ছি এগুলো ফলো করবা, পরীক্ষার মধ্যে এবং পড়াশোনার মধ্যে অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ কাজে আসবে। ওকে, প্রথম প্রশ্নটা খেয়াল করো সবাই। প্রথম প্রশ্ন দেখো চেনা লাগে কিনা। ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 24 থেকে 25-এ একদম হুবহু কমন আসছে। মেডিকেল ভর্তি পরীক্ষা 24 থেকে 25-এ একদম আলিম স্যারের বই থেকে কপি করছে। হ্যাঁ, আলিম স্যারের বই থেকে কপি করছে। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, কোষাবরণী, নিউক্লিয়াস। এখন তোমরা বলতে পারো ভাই এটা তো বইয়ের লাইন থেকে কপি করতে পারে, আলিম স্যারের বই থেকে কপি করছে কেমনে বুঝলেন? দেখো এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে কোষ আবরণী। কোষ আবরণী মানে কি? কোষ ঝিল্লি। তো আমরা যখন কোনো প্রশ্ন দেখি যে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে, তারপরে শক্তি উৎপন্ন করে কোন অঙ্গাণু, কোনো অঙ্গাণুর মধ্যে কি কোষ আবরণী অপশনটা থাকে না। স্যাররা যদি বইয়ের ভিতর থেকে প্রশ্ন করে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু অপশনে দেয়। কোষ ঝিল্লি কিন্তু কোনো অঙ্গাণুর আন্ডারে পড়ে না। তো এই অপশনটা কিন্তু পরীক্ষায় ছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে হুবহু কি আলিম স্যারের বই থেকেই কপি করছে। তার মানে আলিম স্যার, আজিবুর স্যার, মাজদা ম্যাম, পারবিন ম্যাম, এদের অনুশীলনী সলভ করা তোমার জন্য কিন্তু ফরজ কাজ। তুমি হুবহু কমন পাইলে তোমার সমস্যা কোথায়? হুবহু কমন পাচ্ছ, বই পড়লে তো কমন পাবাই, বাট এখান থেকে তুমি হুবহু কমন পাচ্ছ। ওকে, তাহলে আমাদের এটার আনসার কি? শোনো, তোমরা কিন্তু আনসার কমেন্ট করবা। আমি আজকে কিন্তু দাগানো ছাড়া পিডিএফ নিয়ে আসছি, যাতে তোমরা জানাইতে পারো আনসারগুলো। ওকে, খেয়াল করো, আমরা জানি যে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, এবং রাইবোজোম আদি কোষ এবং প্রকৃত কোষ সব জায়গাতেই থাকে। তো এই যে ভাইরাস যে বংশবৃদ্ধি করে, ভাইরাসের পোষকটাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া। ভাইরাসের পোষকটাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া। মানুষ আছে, অন্যান্য প্রাণী তো আছে, বাট ব্যাকটেরিয়া কিন্তু মেইনলি ব্যাকটেরিয়াফাজ এগুলার পোষক। তো ব্যাকটেরিয়ার দেহে কি থাকে? রাইবোজোম থাকে। তো ওই রাইবোজোমের সাহায্যে কি করে? সে তার বংশবৃদ্ধি করে, নতুন নতুন ভাইরাস তৈরি করে। তাহলে এই রাইবোজোমটার কাজ কি? মানে রাইবোজোম কি করতেছে? প্রোটিন তৈরির মাধ্যমে নতুন ভাইরাস তৈরি করতেছে। ওকে, তো আমরা এই রিলেটেড কিছু পড়া নিয়ে আসছি, রিলেটেড পড়াগুলা যে কি জেনে রাখতে হয়। যে ভাইরাসের যে প্রোটিন আবরণটা, ভাইরাসের যে প্রোটিন আবরণ, তার নাম কি? ভাইরাসের প্রোটিন আবরণ হচ্ছে ক্যাপসিড। এবং ভাইরাসের এই যে প্রোটিন সংযুক্ত হয় পোষক দেহের কোন জায়গায়? রিসেপ্টর সাইটে। তো এখান থেকে দুই রকম প্রশ্ন আসতে পারে। প্রথম জিজ্ঞেস করতে পারে ভাইরাসের প্রোটিন আবরণের নাম কি? ভাইরাসের প্রোটিন আবরণের নাম কি? আনসার হচ্ছে ক্যাপসিড। আরেকটা প্রশ্ন এরকম করতে পারে যে ভাইরাসের প্রোটিন সংযুক্ত হয় পোষক দেহের কোন অংশে? আনসার হচ্ছে রিসেপ্টর সাইটে। পোষক দেহ একটা রিসেপ্টর সাইট থাকে, ঠিক আছে? এটা গুচ্ছে আসছিল 20-21-এ। ওকে, তো আমরা লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র নামে দুইটা চক্রের নাম জানি। এই দুটো চক্রের এক্সট্রা নামটা জেনে রাখবা এবং উদাহরণ জেনে রাখবা যে ল্যামডা ফাস, T2 কোনটার মধ্যে কোনটা হয়, লাইটিক এবং লাইসোজেনিক কোনটার মধ্যে কোনটা হয় এটা জেনে রাখতে হবে। তো যেটা লাইটিক চক্র, এটা হচ্ছে ভাইরোলেন্ট চক্র। ভাইরোলেন্ট মানে কি? বেশি পাওয়ারফুল। ভাইরোলেন্ট মানে হচ্ছে পাওয়ারফুল, ঠিক আছে? ওকে, আর যেটা হচ্ছে টেম্পারেট, এটা হচ্ছে কম পাওয়ারফুল। ওকে, বেশি ক্ষতিকর, কম ক্ষতিকর। ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে সংযুক্ত ভাইরাসের ডিএনএকে বলে প্রোফাস। তো তোমাদের প্রতি আমার প্রশ্ন, এই প্রোফাস যেটা, এটা কোথায় দেখা যায়? লাইটিক চক্রে নাকি লাইসোজেনিক চক্রে? প্রোফাস কোথায় দেখা যায়, লাইটিক নাকি লাইসোজেনিক? তোমরা কমেন্ট করো। ওকে, তাহলে আমাদের হচ্ছে 1 নম্বর এমসিকিউটা গেল। 2 নম্বর, ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে কি বলে? তো যখন বহু নিউক্লিয়াসের কথা বলবে, বহু নিউক্লিয়াস মানে হচ্ছে সাইজন্ট। বহু নিউক্লিয়াস মানে হচ্ছে সাইজন্ট। এখন কথা হচ্ছে এই সাইজন্ট সম্পর্কে বা ম্যালেরিয়া সম্পর্কে আমরা কিন্তু আরও তথ্য জানতে হবে। যেমন হ্যাপাটিক সাইজোগনি, আমরা জানি সাইজোগনি দুইটা আছে, একটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি আর একটা কি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। তো হ্যাপাটিক সাইজোগনিতে সাফনার্স দানা দেখা যায় কিনা? আনসার হচ্ছে না।
সাফনাস দানা দেখা যায় কোথায়? অ্যারিথ্রোসাইটিক বা লোহিত রক্তকণিকার যে ধাপগুলা ওইখানে গিয়ে হচ্ছে সাফনাস দানা দেখা যায়। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আসছিল জাবিতে যে হ্যাপাটিক যেই সাইজোগনি এখানে সাফনাস দানা কি অনুপস্থিত, এখানে সাফনাস দানা নাই। একটা বিষয় তুমি জানলা। মশকির লালা গ্রন্থি থেকে মানব দেহে কোনটা প্রবেশ করে? দেখো মশা কামড় দিল, মশকি কামড় দিল, এখন তার লালা থেকে মানব দেহে কোনটা প্রবেশ করবে? এই প্রশ্ন দুইভাবে আসে যে মানব দেহের প্রথম ধাপের নাম কি, বা মানব দেহে কোনটি প্রবেশ করে, বা মশকির লালা গ্রন্থি থেকে কোনটি প্রবেশ করে। এভাবেও আসে যে মশকির লালা গ্রন্থিতে অবস্থান করে কোনটি। তো প্রশ্ন বুঝতে পারছো, 4 রকমের প্রশ্ন। পয়েন্ট নাম্বার 1, মানব দেহে আক্রমণ করে কোনটা। পয়েন্ট নাম্বার 2, মশকি থেকে মানব দেহে আসে কোনটা। পয়েন্ট নাম্বার 3, মশকির লালা গ্রন্থিতে অবস্থান করে কোনটা। এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো আনসার হচ্ছে স্পোরোজয়েট। তোমাদের প্রতি প্রশ্ন, এই স্পোরোজয়েটের আকৃতি কেমন? গোলাকৃতি, মাকু আকৃতি, নাকি লম্বা, দণ্ডাকার, কেমন? তোমাদের প্রতি প্রশ্ন, এই যে স্পোরোজয়েট এটা আকৃতি কেমন? সামনে আমরা পাবো, সামনে লিখে দিয়েছি, বলে দেব। হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ কোথায় জমা হয়? তো এইটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে ভাই হাসান স্যারের বইয়ের ভিতরে এটা তো অ্যামিবয়েড ট্রফোজয়েট দেওয়া, তারপর হচ্ছে চার্টের মধ্যে দেওয়া সাইজন, কোনটা পড়বো? আলিম স্যার, আজিবুর স্যার, অন্যান্য সব রাইটার সহ হাসান স্যারের চার্টে এটা সাইজন দেওয়া আছে। তো তুমি সাইজন পড়বা, যেহেতু অনুশীলনীতে এটার আনসারটা সাইজন নিছে, তো এইটা থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তো তুমি কি করবা? সাইজনটাই পড়বা, যে হিমোজয়েন নামক যে বর্জ্য এটা কোন ধাপে জমা হয়? সাইজন। সাইজন কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। ওকে, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, লোহিত রক্তকণিকায় যেটা, এটার অত্যন্ত ক্ষণস্থায়ী ধাপ কোনটা? ট্রফোজয়েট। তো এই জিনিসটা, এই ট্রফোজয়েট জিনিসটা আসলে কি? মেটাক্রিপ্টোমেরোজয়েট নামে একটা ধাপ আছে, এই বড় নাম তোমার জানার দরকার নাই, জাস্ট মাথায় রাখো যে একটা ধাপ যেটা পার হইলে এই যে জীবাণুটা খেয়ে গুলুমুলু হয়ে যায়, খেয়ে কি হয়? গুলুমুলু হয়ে যায়। তো ওই যে কি খায় সে? লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন খায়। আবারও বলতেছি, দুইটা ধাপ, একটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। তো হ্যাপাটিক থেকে যখন অ্যারিথ্রোসাইটিকে যায়, যেই জীবাণুটা থাকে, এটা নাম জানা দরকার নাই তোমার, বড় নাম মেটাক্রিপ্টোমেরোজয়েট, যেই জীবাণুটা যায় সে হিমোগ্লোবিন খায়। কি খায়? হিমোগ্লোবিন খায়। হিমোগ্লোবিন খেয়ে সে গোলাকার হয়ে যায়। তো আমরা একটা জিনিস ছোটবেলা পড়ছিলাম, ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল মানে হচ্ছে পুষ্টি লেভেল, মনে পড়ে কিনা? ছোটবেলা, একদম ছোটবেলা 9-10 এগুলো থাকতো, পুষ্টি লেভেল, তাই না? ট্রফিক লেভেল মানে কি? পুষ্টি লেভেল। প্রত্যেক খাদ্য শৃঙ্খলের প্রত্যেক ধাপে পুষ্টির যে যাওয়া, তার নাম কি? ট্রফিক লেভেল, তাই না? তো এখানে দেখো ট্রফো মানে কি? ট্রফো মানে হচ্ছে পুষ্টি। ট্রফো মানে কি? ট্রফো মানে হচ্ছে পুষ্টি। তো দেখো ধাপের নাম হচ্ছে ট্রফোজয়েট। তো জয়েট মানে হচ্ছে জীবাণু। জয়েট মানে কি? জয়েট মানে হচ্ছে জীবাণু। তো যেই জীবাণু খাওয়া দাওয়া করে গোলুমুলু হয়ে গেছে তার নাম হচ্ছে ট্রফোজয়েট। তাহলে যদি প্রশ্ন করি ট্রফোজয়েটের আকৃতি কেমন? ট্রফোজয়েটের আকৃতি হচ্ছে গোলাকার। ট্রফোজয়েটের আকৃতি হচ্ছে গোলাকার। ওকে, কি খায় সে? হিমোগ্লোবিন খায়। ওকে, নতুন যকৃত কোষকে কে আক্রমণ করে? আনসার হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট, একটু আগে যেটা বলছিলাম। ম্যালেরিয়া রোগীর রক্তশূন্যতার প্রধান কারণ কোনটি? তো এই হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 প্রশ্ন। তো আমাদের হাসান স্যারের বইয়ে এই যে রক্তশূন্যতার অনেকগুলা কারণ দেওয়া আছে, রক্তশূন্যতার অনেকগুলা কারণ দেওয়া আছে, বাট এখানে কি পয়েন্ট হচ্ছে প্রধান কারণ, যেটা হাসান স্যারের বইয়ে ছিল না। এটা আছে কোন বইয়ে? আজিবুর স্যারের বইয়ে। তো আজিবুর স্যারের বই থেকে আমরা প্রশ্নটা নিয়ে আসছি যে রক্তশূন্যতার প্রধান কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়া। আরবিসি ধ্বংস হলে তো রক্তশূন্যতা হবে, তাই না? এ হচ্ছে কথা। ওকে, তোমরা আনসার করছো যে স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতি। স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতি আর ট্রফোজয়েট হচ্ছে গোলাকার। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নটা গেল। দেখো এই প্রশ্নটা কমন কিনা। নিচের কোন দশাটি মশকির লালা গ্রন্থি থেকে মানব দেহে প্রবেশ করে? একটু আগেই তোমাদের আমি পড়াইছি এটা, যে কয়েক রকমের প্রশ্ন আসতে পারে, যে মশকির লালা গ্রন্থিতে অবস্থান করে কোনটি, মানব দেহে প্রথম আক্রমণ করে কোনটি, তারপর যে প্রশ্নটা নিচের কোন দশাটি মশকির লালা গ্রন্থি থেকে মানব দেহে প্রবেশ করে? আনসার কি? আনসার হচ্ছে স্পোরোজয়েট। আনসার হচ্ছে স্পোরোজয়েট। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি কি পড়তে পারি? স্পোরোজয়েট থেকে আমরা কি কি পড়তে পারি? প্রথম কথা, স্পোরোজয়েট এককোষী।
মাকু আকৃতির, মাত্র পড়ায় ফেললাম। এবং এই জিনিসটা দেখো একটু আগে তোমাদের পড়াইছি কিনা, মেটাক্রিপ্টোমেরোজয়েট হিমোগ্লোবিনকে খাদ্য হিসেবে গ্রহণ করে ট্রফোজয়েটে পরিণত হয়। এবং এই যে ট্রফোজয়েটের আকৃতি কি? ট্রফোজয়েটের আকৃতি হচ্ছে, সে হচ্ছে গোলাকার। তাহলে একটা হচ্ছে মাকু আকৃতি আর একটা হচ্ছে গোলাকৃতি। এবং কি খায়? হিমোগ্লোবিন খেয়ে হচ্ছে ট্রফোজয়েটে পরিণত হয়। ট্রফো মানেই পুষ্টি, ট্রফো মানেই পুষ্টি। ওকে, 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো। কোন বিজ্ঞানী টিএমবি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তো তোমাদের প্রতি আমার একটা প্রশ্ন, এই টিএমবির আকৃতি কেমন? একজন ভাইয়া বলে তো গুলো লাভ দিছো, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, ওকে, খেয়াল করো। টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, এটার আকৃতি কেমন? এটা কি গোলাকৃতির, পাউরুটি আকৃতির, বুলেট আকৃতির, দণ্ডাকৃতির, কেমন? এই প্রশ্নটা আনসার করো। প্রশ্ন হচ্ছে টিএমবিকে তামাক পাতা থেকে ক্যালাসন প্রক্রিয়ায় পৃথক করেন কে? তো আমরা জানি এটা একটা ভাইরাস, টোবাকো মোজাইক কি একটা ভাইরাস। তো আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস শিখতে পারি যে ভাইরাসকে ক্যালাসন করা যায়, রাইট? শিখতে পারি কিনা যে যেহেতু বলছে যে টিএমবিকে ক্যালাসন প্রক্রিয়ায় পৃথক করেন কে, তার মানে কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি একটা শিখা গেল যে ভাইরাসকে ক্যালাসন করা যায়। এমনকি ভাইরাসকে তুমি ফিল্টার করতে পারবা, ভাইরাসকে হচ্ছে তলারীকরণ করা যাবে। ভাইরাসকে তুমি যাই করো না কেন, যেহেতু তার মধ্যে কোনো প্রাণ নাই, সে আবার কি যদি সজীব দেহে আসে জীবিত হবে। তুমি ব্যাকটেরিয়াকে মনে করো কেটে কুচি করলা, ব্যাকটেরিয়া কিন্তু আর কোনো প্রাণ তুমি ফিরে পাবা না, সে মরে গেছে, কারণ তার মধ্যে কোষ আছে। বাট যেহেতু ভাইরাস অকোষীয়, তুমি তাকে যাই করো না কেন তার মধ্যে আবার কি প্রাণ ফিরে আসবে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের টিএমবিকে তামাক পাতা থেকে ক্যালাসন প্রক্রিয়া পৃথক করেন কে? আনসার হচ্ছে স্টানলি। এই স্টানলি সম্পর্কে দুই একটা পড়াশোনা কিন্তু আমাদের পড়তে হবে। স্টানলিকে বলা হয় ভাইরোলজির জনক, স্টানলিকে বলা হয় ভাইরোলজির জনক। এখন কথা হচ্ছে মনে রাখবো কিভাবে? স্টাডি মানে কি? কোনো কিছু সম্পর্কে জ্ঞান। স্টাডি মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে জ্ঞান। আর এই যে লজি, আমরা তো বায়োলজি পড়তেছি, তাই না? আমরা হচ্ছে বায়োলজি পড়তেছি। তো বায়ো মানে হচ্ছে জীব, আর লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে জীব সম্পর্কে যে জ্ঞান তার নাম হচ্ছে বায়োলজি। তাহলে এই যে ভাইরোলজি মানে কি? ভাইরাস সম্পর্কে জ্ঞান। তাহলে লজিকে আমরা স্টাডির সাথে তুলনা করতে পারি। তাহলে স্টাডি মানে হচ্ছে জ্ঞান। তাহলে স্টাডির সাথে নামটা কার মিলে? স্টানলির মিলে না? স্টানলি, স্টাডি, স্টাডি মিলে কিনা? মিলে কিনা? স্টানলি, স্টাডি। তাহলে স্টানলি হচ্ছে ভাইরোলজির জনক। ওকে, স্টানলি হচ্ছে ভাইরোলজির জনক। ওকে, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? বাউডেন ও পিরি। এখন কথা হচ্ছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি জিনিসটা কি? এইটা যদি একটা গোলাকার ভাইরাস হয়, আমি ধরলাম তার ভিতরে ডিএনএ আছে, তার ভিতরে কি আছে? ডিএনএ আছে। তো এটা রাসায়নিক প্রকৃতির আসলে কি, মানে হচ্ছে কি কি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি? বাইরে এর নাম হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিড কি দিয়ে তৈরি? ক্যাপসিড হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। ক্যাপসিড কি দিয়ে তৈরি? ক্যাপসিড হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই যে রাসায়নিক একটা উপাদান প্রোটিন পাইলাম, এছাড়াও ভিতরে এই জিনিসটা ডিএনএ, তাই না? এইখানে হয় ডিএনএ থাকবে আর না হয় আরএনএ থাকবে, দুইটা কিন্তু একসাথে থাকতে পারে না। আমাদের মানব দেহে ডিএনএ আরএনএ একসাথে আছে, ব্যাকটেরিয়াতে ডিএনএ আরএনএ একসাথে আছে, বাট ভাইরাসে ডিএনএ আরএনএ একসাথে থাকতে পারবে না, হয় ডিএনএ আর না হয় আরএনএ। অথবা কথাটা গুরুত্বপূর্ণ। আর বাইরে যে ক্যাপসিড, এটা হচ্ছে প্রোটিন। এই ক্যাপসিডের একক আছে, ক্যাপসিডের একককে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের একককে বলা হয় ক্যাপসোমিয়ার। মানুষের যে সর্দি হয়, ঠান্ডা যে হয়, ঠান্ডা লাগে, এটা হচ্ছে ক্যাপসিডের কারণে। যেই ভাইরাসগুলো দায়ী, অনেকগুলো ভাইরাস দায়ী সর্দির পিছনে, ওই যে সর্দির ভাইরাসগুলো ওই ক্যাপসিডের কারণে কি আমাদের সর্দি লাগে। ওকে, তাহলে এই যে রাসায়নিক প্রকৃতি, মানে প্রোটিন দিয়া তৈরি, তারপর হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, এটা ব্যাখ্যা করছে কে? বাউডেন ও পিরি। আমি কিন্তু মনে রাখতাম পিরি প্রোটিন, পিরি প্রোটিন মানে প্রোটিন দিয়ে যে তৈরি, কে বলছে? পিরি বলছে। প্রোটিন দিয়ে যে তৈরি, কে বলছে? পিরি বলছে। ওকে, এইডস রোগের কথা আমরা জানি। এইডস এর ফুল ফর্ম কে বলতে পারবা? এইডস এর ফুল ফর্ম কে বলতে পারবা? এবং এইডস কিসের জন্য হয়? এইচআইভি নামক ভাইরাসের জন্য। এইডস হচ্ছে রোগের নাম, আর এইচআইভি হচ্ছে ভাইরাসের নাম। এইচআইভি হচ্ছে কারণ, এইডস হচ্ছে ফলাফল। এই ভাইরাসের কারণে এই রোগটা হয়। তোমাদের প্রতি প্রশ্ন, এইডস এর পূর্ণরূপ কমেন্ট করো। আচ্ছা, তো এই এইডস রোগের জীবাণুটা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী গ্যালো। এটা কিনা মনে রাখতে পারো। তো আমরা জানি যে এইডস রোগ হইলে মানুষ কি করে?
রোগীর সাথে মিলামেশা বন্ধ করে দেয়, রোগীর সাথে দূরত্ব বজায় রাখে, তাই না? মানে সমাজে এটা একটু নেতিবাচক দিক থেকে দেখা হয়। তো তুমি এভাবে মনে রাখবা যে যদি সমাজে এইডস বেড়ে যায় মানুষ কি বলবে, সমাজটা গেল গেল, তাই না? কিভাবে বলবে মানুষ, যে সমাজটা গেল গেল, সমাজটা গেল গেল, এভাবে মানুষ হচ্ছে বলবে, তাই না? তাহলে গেল দিয়ে মনে রাখবা এইডস। আর আইভেনোভস্কি, ওনাকে যে ভাইরাসের আবিষ্কারক বলা হয়, আইভেনোর ভ, আবার দেখো ভ, এইটাই একমাত্র বিজ্ঞানী যার নামের মধ্যে দুইটা ভ, অন্য বিজ্ঞানী দেখো নামের মধ্যে দুইটা ভ নাই। তাহলে দুইটা ভ দিয়া হচ্ছে ভাইরাসের আবিষ্কারক, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো আমি যে ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো ক্লিয়ার কিনা, পারবা কিনা সবাই একটু জানায় দাও, ব্যাখ্যাগুলো পারবা কিনা। ম্যালেরিয়া পরজীবী অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে হিমোজয়েন নামক বর্জ্য উৎপন্ন হয়? তো এইটা অনেকে হচ্ছে তুমি কি পড়ছো, অ্যামিবয়েড ট্রফোজয়েড পড়ছো, তাই না? তো এখান থেকে অনেকে হয়তো বা কনফিউজড হয়ে গ দিতে পারো, বাট আমাদের আলিম স্যার, আজিবুর স্যার এবং হাসান স্যারের ছকে এটা কি দেওয়া, মানে চার চিত্রটার মধ্যে কি দেওয়া, সাইজন দেওয়া। তো তুমি কি পড়বা, তুমি সাইজন পড়বা, তুমি কি পড়বা, সাইজনটাই পড়বা। ওকে, তাহলে এখন কথা হচ্ছে সাইজন সম্পর্কে আর কি কি পড়তে হবে বলে দিয়েছিলাম না? এই দেখো সাইজন সম্পর্কে কি কি পড়তে বলে দিয়েছিলাম না, এগুলো পড়ে ফেলবা। ওকে ওকে, সাইজন সম্পর্কে এই পড়াগুলো ক্লিয়ার পড়ে ফেলবা। ওকে, গেল। তাহলে আমাদের নেক্সট প্রশ্ন 6 নাম্বার, কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? এই প্রশ্নটা মানে প্রশ্ন তো ভিব্রিও কলেরা সম্পর্কে এই প্রশ্নটা অনেক জায়গায় ঘুরায় ফিরে আসে। কিভাবে আসে আমি বলি, দেখো কমা দেখতে কেমন, মনে করো ব্যাকটেরিয়াটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই কমার মতো লাগে, কমা তো এরকম দেয়, তো এটা যখন এভাবে থাকবে তো দেখতে কমার মতো লাগে। তো প্রশ্ন এভাবে আসে যে নিচের কোনটিতে একটি মাত্র ফ্লাজেলা থাকে? দেখো কমা তো এরকম, তাই না? তো এখানে ফ্লাজেলা কয়টা? একটা। আমার কথাটা বুঝতে পারছো কিনা? কলেরার যে জীবাণু তার মধ্যে ফ্লাজেলা মানে লেজ, বুঝছো? কয়টা ফ্লাজেলা? একটা ফ্লাজেলা। একটা ফ্লাজেলা মানে তার নাম হচ্ছে মনোট্রাইকাস। মনো মানে এক, ট্রাইকাস মানে হচ্ছে তার কয়টা, এই ট্রাইকাস মানে হচ্ছে লোমের মতো অংশ, মানে তার কয়টা লেজ আছে, কয়টা ফ্লাজেলা আছে। তাহলে দেখো ভিব্রিও কলেরা তার একটা ফ্লাজেলা, তাই তার নাম হচ্ছে মনোট্রাইকাস। নিচের কোনটিতে একটা ফ্লাজেলা পাওয়া যায়, নিচের কোনটি কমার মতো দেখতে, এরকম প্রশ্ন কিন্তু আসে। বুঝতে পারছো কিনা? তো আমাদের কি করতে হবে, রিলেটেড পড়াগুলো পড়ে ফেলতে হবে। আমাদের কি করতে হবে, রিলেটেড পড়াগুলো পড়ে ফেলতে হবে। খেয়াল করো, প্রথম কথা, কলেরা রোগ কি দেওয়া হয়? তো আমরা মাত্রই পড়লাম যে ভিব্রিও কলেরা একটা ব্যাকটেরিয়ার নাম, তার মানে কলেরা রোগ হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, একটা পড়া গেল। নেক্সট প্রশ্ন, এই যে ব্যাকটেরিয়া এটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? আনসার হচ্ছে গ্রাম নেগেটিভ। তো আমি তোমাদের একটা সাজেশন লিখে দিচ্ছি এখানে। সাজেশনটা কি, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উদাহরণগুলা 5 স্টার। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উদাহরণ 5 স্টার। আমাদের আজকের যে অনুশীলনী, এই অনুশীলনীগুলোতে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের উদাহরণ প্রশ্ন নাই, তাই আমি ক্লাসে পড়াচ্ছি না। তবে এটা পড়তে হবে। তুমি বায়োলজি বিতে যাবা, ওইখানে কন্টেন্ট দেওয়া আছে। বায়োলজি বিতে গিয়ে যদি তুমি সার্চ করো তাহলে হচ্ছে কন্টেন্টটা পেয়ে যাবে। বায়োলজি বিতে গিয়ে তুমি যে সার্চ করো কন্টেন্ট পেয়ে যাবে। ওকে ওকে, সংক্রামক ডায়রিয়ায় সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটা? সংক্রামক ডায়রিয়া প্রথমত হচ্ছে কলেরা রোগ মানে হচ্ছে ডাইরেক্ট লাইন। ভাই ডাইরেক্ট লাইন মানে কি? মুখ দিয়েও বের হয়, তারপর হচ্ছে পশ্চাৎ দেশ দিয়ে বের হয়, মানে কি তোমার হচ্ছে বমিও হয়, পাতলা পায়খানাও হয়, ডাইরেক্ট লাইন হয়ে যায়। তো তখন হচ্ছে শরীরে পানি শূন্যতা দেখা যায়, তাহলে ডায়রিয়া হয়। এখন প্রশ্ন করছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন করছে সংক্রামক যে ডায়রিয়া, ডায়রিয়া তো অনেক ধরনের হতে পারে, সংক্রামক যে ডায়রিয়া তার জন্য দায়ী কে? আনসার হচ্ছে কলেরার যে জীবাণু। আনসার কি? কলেরার জীবাণু, ভিব্রিও কলেরা। একটু ঘুরে প্রশ্ন করছে, বাট পড়া কিন্তু সহজ। একটি ফ্লাজেলাম থাকে কোন ব্যাকটেরিয়ায়? ঢাকা ভার্সিটিতে প্রশ্ন করছে, একটু আগে আমি তোমার চিত্র আঁকছিলাম যে একটা ফ্লাজেলা থাকে মনোট্রাইকাস, নাম হচ্ছে ভিব্রিও কলেরা, দেখতে কমার মতো। ঢাকা ভার্সিটির প্রশ্ন। কলেরার মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটা? এটা হচ্ছে আজিবর স্যারের বইয়ের তথ্য। এশিয়াটিক যে কলেরা এটা সবচেয়ে মারাত্মক, মনে রাখবা। কলেরা রোগের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় 1 লক্ষ জন লোক মারা যায়, এটা আজিবর স্যারের বই তথ্য, জেনে রাখবা। রবার্ট কক, অনেক জায়গায় রবার্ট কচও বলে,
রবার্ট ককটাই বেশি জায়গায় আসে। উনি হচ্ছে কলেরা রোগের জীবাণু আবিষ্কার করছে, এই তথ্যটা লাগবে। খুবই ইজি, কতে কলেরা কতে কক। বাংলাদেশে স্থানীয়ভাবে কলেরা রোগের নাম হচ্ছে উলাউঠা। তো এটা আজিবুর স্যারের বইয়ের তথ্য, যদি দেয় কোনো সময় তাই উঠায় রাখছি আমরা। আর এই তথ্যটা গুরুত্বপূর্ণ, অ্যান্টারোটক্সিন। এই অ্যান্টারোটক্সিন বিষয়টা কি, তোমরা অনেকেই সিলেন্টেরন কথাটা শুনছো, দেখো তো সিলেন্টেরন কথাটা শুনছো কিনা, কোথায় শুনছো দেখে বলতে পারো কিনা। সিলেন্টেরন, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ তো আশা করি সবাই পড়ছো, তাই না? হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ সবারই পড়ার কথা। এই ক্লাসে কন্টেন্টটা দিয়েন ভাইয়া, হ্যাঁ অবশ্যই। এই ক্লাসের যে পিডিএফটা পড়াচ্ছি, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, টেলিগ্রামে পেয়ে যাবা। আচ্ছা, সিলেন্টেরনের সিল মানে হচ্ছে গহ্বর, আর অ্যান্টেরন মানে হচ্ছে পরিপাক। তাহলে পরিপাকের যে গহ্বর তার নাম হচ্ছে সিলেন্টেরন। হাইড্রাতে দেখা যায়, তাই না? হাইড্রাতে দেখা যায়, হ্যাঁ ভেরি গুড। তানজিনা বলছো হাইড্রাতে দেখা যায়। তাহলে সিলেন্টেরন হচ্ছে পরিপাক গহ্বর, এই অ্যান্টেরন মানে তাহলে পরিপাক, আর টক্সিন মানে কি বিষ। তার মানে আমাদের পরিপাক নালীতে মানে পেটে যেই বিষ তার নাম হচ্ছে কি অ্যান্টারোটক্সিন। এই অ্যান্টারোটক্সিন যা হচ্ছে কলেরা জেন, কলেরা প্লাস জেন, জেন মানে কি তৈরি করা, জেন মানে জেনারেট, জেন মানে জেনারেট, জেনারেট মানে কি তৈরি করা। তাহলে কলেরা জেন মানে কি, যে কলেরা তৈরি করে তার নাম হচ্ছে কলেরা জেন। অ্যান্টিজেন নাম শুনছো না, অ্যান্টিজেন। কলেরা জেন হচ্ছে একটা জীবাণু যা কিনা কলেরা তৈরি করতেছে, এটা এক ধরনের অ্যান্টারোটক্সিন, মানে কি আমাদের পেটে ডায়রিয়া তৈরি করবে। ওকে, তাহলে এটা কি এক ধরনের বিষাক্ত টক্সিন পদার্থ যা কিনা কলেরার জন্য দায়ী। ইজি, তাহলে এই প্রশ্নগুলো আমাদের লাগবে। আচ্ছা, তো এটা আমাদের গেল। এখন হচ্ছে আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া জীবাণুর কোন দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে? ম্যালেরিয়া জীবাণুর কোন অংশ প্রথম যকৃত কোষকে আক্রমণ করে? তো দেখো, আমি তোমাদের ইতিমধ্যে কয়েকবার বলছি এটা, যে আমাদের ধাপগুলোর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে হেপাটিক সাইজোগনি, মানবদেহে হেপাটিক সাইজোগনি, আরেকটা হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, তাই না? অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এই হেপাটিক মানে কি? হেপাটিক মানে হচ্ছে যকৃত, হেপাটিক মানে হচ্ছে যকৃত। এখন কোনো মশা যদি কামড় দেয় তাহলে প্রথম কোথায় আক্রমণ করতেছে? যে জীবাণুটা আসবে সেটা প্রথম কোথায় আক্রমণ করতেছে? প্রথম আক্রমণ করতেছে যকৃতের মধ্যে। এখন মশকি যেটা আছে, মশকির লালাগ্রন্থিতে কি থাকে? মশকির লালাতে থাকে স্পোরোজয়েড, মশকির লালাতে থাকে স্পোরোজয়েড। এই যে স্পোরোজয়েড যেটা আছে, এই স্পোরোজয়েড মানবদেহে প্রবেশ করে। স্পোরোজয়েড কোথায় যায়? মানবদেহে যায়। স্পোরোজয়েড কোথায় যায়? মানবদেহে যায়। তাহলে মানবদেহে যাওয়ার পরে সে কোথায় যায়? যকৃতে যায়। যকৃতে যায় সে আক্রমণ করে, তখন তার নাম হয় হেপাটিক সাইজোগনি। তার মানে বুঝাই গেল যে ম্যালেরিয়া জীবাণুর স্পোরোজয়েড দশা প্রথম কি যকৃত কোষকে আক্রমণ করে। কথা কি বুঝতে পারছো কিনা? প্রশ্ন ঘুরে এভাবেও আসতে পারে, প্রশ্ন ঘুরে আসতে পারে যে স্পোরোজয়েডগুলো কোন কোষে আশ্রয় গ্রহণ করে? আনসার হচ্ছে যকৃত কোষ, কারণ সে যকৃতকে আক্রমণ করতেছে। তোমাদের প্রতি প্রশ্ন, যকৃত কোষের অপর নাম কি? মানে যকৃত কোষকে কি বলা হয়? তোমাদের প্রতি প্রশ্ন হচ্ছে যকৃত কোষকে কি বলা হয়? যেমন লোহিত রক্তকণিকাকে আমরা কি বলতেছি? অ্যারিথ্রোসাইট, লোহিত রক্ত কোষ। যকৃত কোষের নাম কি? দেখি কে কে বলতে পারো। হ্যাপাটো দিয়া হবে অবশ্যই। যকৃত যদি হয় হ্যাপাটো, তাহলে অবশ্যই হ্যাপাটো দিয়া কিছু একটা নাম হবে। বলো বলো, যকৃত কোষের নাম কি? প্রশ্ন এভাবে আসতে পারে যে স্পোরোজয়েডগুলো কোথায় আশ্রয় গ্রহণ করে? হ্যাপাটিক সেল বা হচ্ছে হ্যাপাটোসাইট, হ্যাপাটিক সেল বা হচ্ছে হ্যাপাটোসাইট, তাই না? হ্যাপাটোসাইট, তাহলে হচ্ছে কোথায় আশ্রয় গ্রহণ করে? হ্যাপাটোসাইটে আশ্রয় গ্রহণ করে। ভেরি গুড, তানজিনা বলছো, নীল কাব্য বলছো, ভেরি গুড। ওকে, তাহলে এই পড়াটা আমাদের কিন্তু গেল। ওকে, তাহলে আমরা নেক্সট হচ্ছে দেখব 8 নম্বর প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? প্রশ্ন কি? কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? তো প্রথম কথা, আমাদের অন্ত্রে ইকোলাই বা এস্কেরিশিয়া কোলাই যে ব্যাকটেরিয়া থাকে, এটা হচ্ছে ভিটামিন বি আর ভিটামিন কে তৈরি করে। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আমরা নিয়ে আসছি এক্সট্রা পড়া হিসেবে, বাট আগে এই পড়াটা দেখো। ইকোলাই,
আমি ই কোলাইকে পড়তাম বি কোলাই, কি পড়তাম বি কোলাই, মানে আমি ই কোলাই পড়তাম না, আমি পড়তাম হচ্ছে বি কোলাই। কেন ভাইয়া বি কোলাই কেন? বিতে হচ্ছে ভিটামিন বি আর কেতে হচ্ছে ভিটামিন কে। তাহলে ই কোলাই আমাদের অন্ত্রে ভিটামিন বি আর ভিটামিন কে তৈরি করে, একটা পড়া গেল। তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি আনসার করতে পারতেছো যে কোন কোন ব্যাকটেরিয়া হচ্ছে ভিটামিন তৈরি করে, এস্কেরিশিয়া, ই কোলাই থেকে এস্কেরিশিয়া, একটা পড়া গেল। এক্সট্রা আমাদের অনেকগুলো পড়া পড়তে হবে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব থেকে, ঠিক আছে? এখান থেকে বেশ ভালো রকমের প্রশ্ন আসে। প্রথম কথা, রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া, এটা শিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে, এক নাম্বার। তোমাদের প্রতি প্রশ্ন, এই যে রাইজোবিয়াম, এই রাইজোবিয়াম আকৃতি কেমন, ঠিক আছে? এটা তোমাদের একটা প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। ওকে, মানুষের অন্ত্রের ইকোলাই ও অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, ভিটামিন কে মাত্রই পড়াইলাম। ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন বি9, ওই একই কথা, ভিটামিন বি যেহেতু তাহলে ফলিক অ্যাসিড। বায়োটিনও ভিটামিন বি এর একটা অংশ, এগুলো তৈরি করে। জিন প্রকৌশল, জীব প্রকৌশল মানে কি? জীব প্রযুক্তি অধ্যায়ে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছি না? ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে জীব প্রকৌশল। জীব প্রকৌশলে, জিন প্রকৌশলে অনেক ব্যাকটেরিয়াকে, যেমন ইকোলাই, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এগুলোকে বাহক, প্লাজমিড হিসেবে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড পাওয়া যায়, ওই প্লাজমিডটা ব্যবহার করা হয়। চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে বেসিলাস মেগাটেরিয়াম ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। আমি মনে রাখতাম যে এই যে চা, কফি, তামাক এগুলা হচ্ছে মেগা শিল্প। খেয়াল করে দেখো প্রত্যেক বছর কি পরিমাণ সিগারেট, তারপর হচ্ছে চা, কফি বিক্রি হয়। তার মানে এটা কি নর্মাল কিছু নাকি অনেক মেগা প্রকল্প? মেগা প্রকল্প মানে হচ্ছে মেগা শিল্প। কথা বুঝতে পারতেছো কিনা আমি কিভাবে মনে রাখতাম যে চা, কফি, তামাক এগুলো হচ্ছে মেগা শিল্প, হিউজ হিউজ টাকা পয়সার বিষয়। তার মানে এগুলা প্রক্রিয়াজাতকরণে কি মেগা নামক ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হচ্ছে। ওকে, পরিবেশের সুরক্ষায় গুরুত্বের জন্য ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। কি তাহলে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে যে পরিবেশে প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয় কাকে? আনসার হচ্ছে ব্যাকটেরিয়া। তোমাদের প্রতি প্রশ্ন, প্রকৃতির লাঙল বলা হয় কাকে? তোমাদের প্রতি প্রশ্ন, প্রকৃতির লাঙল বলা হয় কাকে বা কোন পর্বের প্রাণীকে? দেখি তোমরা আনসার করতে পারো কিনা। প্রকৃতির লাঙল বলা হয় কাকে? ওকে, নেইজেরিয়া গনোরিয়া প্রজাতিভুক্ত ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে গনোরিয়া বলা হয়। তো এইটা আসলে এমনি মনে থাকে, কেন মনে থাকে? নামের মধ্যে গনোরিয়া আছে, কিন্তু প্যাচ লাগে যখন প্রশ্ন আসে সিফিলিস রোগটার জন্য দায়ী জীবাণুর নাম কি? তো এইখানে দেখো নামের মধ্যে কোনো সিফিলিস নাই। ট্রিপোনেমা প্যালিডাম, কোনো সিফিলিসে কোনো নামগন্ধ আছে? নাই। এটা মনে রাখবো কেমনে? এসটিপি আমরা সবাই শুনছি, এসটিপি, অ্যাসিটিপি, এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা। তো এই এসটিপি তুমি মনে রাখবা, এসতে হচ্ছে সিফিলিস আর টিপিতে হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। গেল, এসটিপির এসতে হচ্ছে সিফিলিস আর টিতে হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। ভেরি গুড, অনেকেই কমেন্ট করছো যে প্রকৃতির লাঙল বলা হয় হচ্ছে কেঁচোকে। প্রকৃতির লাঙল বলা হয় হচ্ছে কেঁচোকে। এবং কেঁচো কোথায় থাকে? কেঁচো হচ্ছে মাটিতে থাকে। কেঁচো কোথায় থাকে? মাটিতে থাকে। তো এখান থেকে কিন্তু তার বৈজ্ঞানিক নামটা মনে রাখা যায়। মাটি থেকে মনে রাখবা মেটা, তাহলে হচ্ছে মেটাফিরে পোস্টুমা, মেটাফিরে পোস্টুমা। বুঝতে পারছো? কেঁচো মাটিতে থাকে, মাটি থেকে মেটা, মেটাফিরে পোস্টুমা। এবং এটা কোন পর্বের প্রাণী? এটা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এসটিপিতে। এসটিপি মানে হচ্ছে এসতে সিফিলিস, টিতে ট্রিপোনেমা, পিতে হচ্ছে প্যালিডাম। মুখস্থ থাকবে ইনশাল্লাহ। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া খাদ্যে বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে, এর ফলে মৃত্যু ঘটে, যাকে আমরা বলি বটুলিজম। এখন কাহিনী হচ্ছে মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখবা যে হোস্টেলে পড়ে বা হচ্ছে মেসে থাকে, হোস্টেলে থেকে পড়াশোনা করে এমন কেউ একজন গত রাতে রুটি খাইছিল বা ভাত খাইছিল, হঠাৎ করে সকালবেলা মারা গেছে বা ঘুমের মধ্যে মারা গেছে। এমন কেন হয়? বা মেসের স্টুডেন্টের সাথে এরকম কেন হয়? কারণ দেখা যায় যে যারা মেসে থাকে তাদের কাছে চুলা নাই, তারা যে ড্রাই ফুডগুলা, রুটি, কেক এগুলো আনে, 1 সপ্তাহ 15 দিন চলে যায়, মেয়াদ চলে যায়, এরকম ব্যাকটেরিয়া জন্মায়, ছত্রাক জন্মায়, ওইটা নষ্ট হয়ে যায়। ওইটা পরে মনে করো রাতে হঠাৎ করে খিদা লাগছে 12টা 1টার দিকে খায়, পরে মারা যায়। তাহলে এই যে মারা যাওয়ার কারণটা কি?
এই যে বিষাক্ততা তৈরি হওয়া, সেই কারণে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক যে ব্যাকটেরিয়া বোটুলিন নামক বিষাক্ত তৈরি করে, যাকে আমরা বলি হচ্ছে ফুড পয়জনিং। ঠিক আছে, ফুড পয়জনিং। এর জন্য মেয়াদ শেষ হয়ে গেলে বা অনেক দিন ধরে ঘরে থাকলে সেই খাবার কি খাওয়া যাবে না। ওকে, ক্লিয়ার? এ পড়াটা ক্লিয়ার? প্লাজমোডিয়াম ভাইভাক্সের গ্যামিটোগনি কোথায় হয়? তার মানে প্রশ্ন হচ্ছে গ্যামিটোগনি কোথায় হয়। আচ্ছা, আমি একটু পড়াটা তোমার জন্য সহজ করে দিই। গ্যামিট, তাই না? গ্যামিট। আচ্ছা, গ্যামিট যৌন জনন রিলেটেড নাকি অযৌন জনন? গ্যামিট যেহেতু শুক্রাণু ডিম্বাণু, তার মানে এটা অবশ্যই যৌন জনন রিলেটেড। আচ্ছা, যৌন জনন যার মধ্যে হয় সেটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি পোষক? আমরা তো পোষক কথাটা শুনছি যে এই যে ম্যালেরিয়া জীবাণুর দুইটা পোষক আছে, একটা হচ্ছে মুখ্য বা প্রাইমারি পোষক, আর একটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি পোষক। মুখ্য পোষক বলা হয় যার মধ্যে যৌন জনন হয়। আবারও বলি কথাটা, যার মধ্যে যৌন জনন হয় তাকে বলা হয় মুখ্য পোষক। এই যে ম্যালেরিয়া যে জীবাণু, প্লাজমোডিয়াম যে জীবাণু, তার মুখ্য পোষককে আনসার হচ্ছে মশকি। প্রাইমারি বা মুখ্য পোষক হচ্ছে মশকি। তার মানে মশকির দেহে যৌন জনন হয়। মশকির দেহে কি হয়? যৌন জনন হয়। তো যখন তোমাকে প্রশ্ন করছে গ্যামিটোগনি কোথায় হয়, সবার আগে তুমি মানুষের যকৃতটা কাটা দিলা, মানুষের রক্তকণিকাটা তুমি কাটা দিলা। কেন? কারণ তুমি জানো গ্যামিটোগনি হচ্ছে যৌন জননের অংশ এবং যৌন জনন হয় মশকিতে, এবং মশকিতেই এই গ্যামিটোগনিটা হবে। প্রথমত হচ্ছে তুমি অপশন বাদ দিলা, এরপর তুমি একটু আগে পড়ে আসছো যে মশকির লালা গ্রন্থিতে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে স্পোরোজয়েট। মশকির লালা গ্রন্থিতে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে স্পোরোজয়েট। তাহলে যদি অন্য কিছু পাওয়া যায় তো অবশ্যই বইয়ে বলা থাকতো, অন্য কিছু পাওয়া যায় না দেখা শুধু স্পোরোজয়েটের কথাই বলছি। তাহলে বাকি আছে একটা অপশন, নাম হচ্ছে মশকির ক্রপ। আমাদের যেমন পাকস্থলী, ওদের হচ্ছে ক্রপ, ওদের ক্রপটা হচ্ছে পাকস্থলীর মতো কাজ করে। তাহলে মশকির ক্রপে কি হয়? গ্যামিটোগনি হয়। অপশন বাদ দিয়ে খুব সহজে আনসার করতে পারবা। তাহলে আমরা কিছু পড়া এখান থেকে দেখে নিই যে মশকি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী নির্দিষ্ট পোষক বা ডেফিনিট হোস্ট, নির্দিষ্ট বা হচ্ছে প্রাইমারি পোষক। ঠিক আছে, প্রাইমারি পোষক বা মুখ্য পোষক। প্রশ্ন অনেকভাবে আসতে পারে, যেভাবে আসে পেরে যাবে আশা করি। মশকির ক্রপের অভ্যন্তরে, এই যে ক্রপের কথা বললাম, গ্যামিট সৃষ্টির মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুর যৌন জননকে, মাত্রই বললাম যৌন জনন কোথায় হবে? মশকির দেহে হবে। গ্যামিটোগনি বলা হয় মাইক্রো গ্যামিটোসাইট থেকে মাইক্রো গ্যামিট বা শুক্রাণু। আমরা জানি শুক্রাণুগুলো ছোট থাকে, ডিম্বাণুটা কি গোলাকার এবং বড় থাকে। তাহলে মাইক্রো মানে ছোট, তার মানে মাইক্রো গ্যামিট মানে কি শুক্রাণু। এবং যদি ডিম্বাণু বলে, ডিম্বাণু কি বড়, ম্যাক্রো হবে। আচ্ছা, ক্রপের গ্রহব্বরে ম্যালেরিয়া জীবাণুর স্পারমাটোজেনেসিসের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় এক্স ফ্লাজেলেশন। তাহলে এই প্রশ্ন আসতে পারে যে এক্স ফ্লাজেলেশন কোথায় ঘটে? সেম মশকির দেহে এবং কোথায়? মশকির ক্রপে। মশকির ক্রপে মানে যৌন জনন রিলেটেড যা কিছু আছে সব কোথায় হবে? মশকির দেহে হবে। ওকে, ম্যাক্রো গ্যামিটোসাইট কথাটা মাত্রই তোমাদের বললাম যে মাইক্রো মানে হচ্ছে শুক্রাণু, তাহলে ম্যাক্রো মানে কি? ডিম্বাণু। তাহলে ম্যাক্রো গ্যামিটোসাইট থেকে ম্যাক্রো গ্যামিট বা হচ্ছে ডিম্বাণু তৈরি হয়। একটি মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে এবং প্রত্যেকবার কামড় দিলে 10% ট্রান্সফার হয়। তো 3,26,000-এ 10% কত? 32,600। আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিখতে পারলাম যে স্পোরোজয়েট কোথায় থাকে? স্পোরোজয়েট থাকে হচ্ছে লালা গ্রন্থিতে, আর যৌন জনন রিলেটেড যা কিছু সব কোথায় হয়? মশকির ক্রপে। যেমন এক্স ফ্লাজেলেশন, ডিম্বাণু তৈরি, শুক্রাণু তৈরি, গ্যামিটোগনি সব কোথায় হয়? ক্রপে। আর স্পোরোজয়েট কোথায়? স্পোরোজয়েট হচ্ছে তোমার লালা গ্রন্থিতে। ওকে, দেখো তো এই পড়াটা ক্লিয়ার কিনা? 9 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। আমরা 10-এ যাচ্ছি। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণু ডিপ্লয়েড দশা? আনসার করো তো, দেখি পারো কিনা তোমরা। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা? আচ্ছা, হ্যাপ্লয়েড মানে হচ্ছে N আর ডিপ্লয়েড মানে হচ্ছে 2N। এই যে দেখতেছো উকিনেট, এই উকিনেট থেকে আমাদের কিছু পড়া আছে। কি কি পড়া? প্রথম কথা হচ্ছে আমাদের খেয়াল করো, প্রথম কথা হচ্ছে কাইনেটিক এনার্জি। নাম শুনছো? কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি। কাইনেটিক মানে হচ্ছে গতি, এনার্জি মানে হচ্ছে শক্তি।
এই যে উ কিনেট, কিনেট কথাটা আসছে কাইনেটিক থেকে, কিনেট কথাটা আসছে কোন জায়গা থেকে? কাইনেটিক থেকে। তার মানে বোঝা গেল যে এই উ কিনেট হচ্ছে একটা সচল দশা। উ কিনেট হচ্ছে সচল দশা। সচল মানে কি? তার মধ্যে গতি আছে। কাইনেটিক মানে গতি, তো সচল দশা, এই কথা আমরা লিখে রাখছি এখানে। ম্যালেরিয়া জীবাণুর সচল ও লম্বা আকৃতির জাইগোটের নাম হচ্ছে উ কিনেট। মোট 3টা দশা আছে ম্যালেরিয়ার জীবনচক্রে, যেগুলো হচ্ছে ডিপ্লয়েড। প্রথমত হচ্ছে জাইগোট, তো অবশ্যই ডিপ্লয়েড, কারণ জাইগোট মানে কি? এখানে শুক্রাণু প্লাস ডিম্বাণু, তো জাইগোট অবশ্যই কি? ডিপ্লয়েড। জাইগোটের পরবর্তীতে দশাটা, তার নাম হচ্ছে উ কিনেট। জাইগোট থেকে পরবর্তী সেই দশার নাম হচ্ছে কি? উ কিনেট, যা কিনা সচল দশা, কাইনেটিক থেকে আসছে। এবং উ কিনেটের পরবর্তী হচ্ছে উ সিস্ট, এবং এই উ সিস্টের মধ্যেই মিওসিস কোষ বিভাজনটা হয়। উ সিস্টের মধ্যে কি হয়? মিওসিস কোষ বিভাজন হয়, যার ফলে পুনরায় হ্যাপ্লয়েড দশায় চলে আসে। তাহলে আমরা কি বললাম? উ সিস্টে কি হয়? মিওসিস বিভাজন হয়। সচল কোনটা? উ কিনেট। আর জাইগোট তো ডিপ্লয়েড, এমনিই বোঝা যায়। তো দেখো এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা পারবা কিনা, যে 3টা পড়াইলাম। ওকে, গেল এটা। ব্যাকটেরিওফাজ কি? এটা একটা প্রশ্ন, যে ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ কি ব্যাকটেরিয়া নাকি ভাইরাস? তো মাথায় রাখবা, নামের মধ্যে ব্যাকটেরিয়া থাকলে আসলে কিন্তু সে ব্যাকটেরিয়া না। ফাজ মানে ভক্ষণ করা, তাহলে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যে ভাইরাস, তার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ সম্পর্কে 2-1টা পর আমাদের পড়তে হবে। যেমন 1 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে T2 ব্যাকটেরিওফাজ, এটা নিউক্লিক অ্যাসিড কি? ডিএনএ নাকি আরএনএ? তো আমরা একটু পরেই ডিএনএ এবং আরএনএ ভাইরাসের উদাহরণ শিখব, সেখানে তুমি T2 নাম পাবে। ব্যাকটেরিওফাজ আবিষ্কার করছে কে? দেখো এই টলটি বিজ্ঞানী নামের মধ্যে আমি 2টা টি বড় অক্ষরে লিখছি, কারণ কি? 2টা টি মানে হচ্ছে T2, 2টা টি মানে হচ্ছে T2। T2 কি? T2 হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ। তাহলে ভাই মনে রাখা যায় যে ব্যাকটেরিওফাজ আবিষ্কার করছে কে? টলটি। আচ্ছা, তোমাদের প্রতি প্রশ্ন, এই ব্যাকটেরিওফাজ নামকরণ করছে কে? তোমাদের প্রতি প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিওফাজ নামকরণ করছে কে? ব্যাঙাচি আকারের ভাইরাস হচ্ছে T2 ভাইরাস। একটু পরে আমরা ভাইরাসের আকৃতি পড়ব, সেখানে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? কমেন্ট করো। টোবাকো মোজাইক ভাইরাস বা TMV যে ভাইরাসটা আছে, এই ভাইরাসের আকার কোন ধরনের? কমেন্ট করো। আমরা সাবাসের কন্টেন্ট নিয়ে আসছি, এই কন্টেন্টের মধ্যে সমস্ত ভাইরাসের আকারগুলো ট্রিক সহ লেখা আছে। যেমন প্রথম কথা, দণ্ডাকার ভাইরাস কোনগুলা? প্রথম কথা হচ্ছে দণ্ডাকার ভাইরাস কোনগুলা? আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং মাম্পস ভাইরাস। কীভাবে মনে রাখবো? এটিএম কার্ড তো দেখছো অবশ্যই। এটিএম কার্ড কিন্তু কি থাকে? লম্বা থাকে, দণ্ডাকৃতির থাকে। তাহলে এটিএম দিয়ে মনে রাখবা। এতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, টিতে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এমতে হচ্ছে মাম্পস ভাইরাস। এরপর গোলাকার ভাইরাস কিভাবে মনে রাখতে পারো? টিপু পিএইচডিতে গোল্লা পেয়েছে, মানে টিপু পিএইচডি করতে গেছে, সে পরে কি পাইছে? গোল্লা পাইছে। তো গোল্লা দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে গোলাকারের ট্রিক। তুমি ভুলে যাবা যে কার ট্রিক পড়তেছ। গোল্লা দিয়ে হচ্ছে গোলাকারের ট্রিক। টিপু মানে হচ্ছে টিআইতে হচ্ছে টিআইভি, পিএইচডির পিতে হচ্ছে পোলিও, এইচতে হচ্ছে এইচআইভি, আর ডিতে হচ্ছে ডেঙ্গু। ঠিক আছে, এগুলো হচ্ছে গোলাকৃতির ভাইরাস। এরপর ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস আছে, হারপিস এবং ভ্যাকসিনিয়া। কেন মনে রাখবা? হাবা দিয়া, হাবা, হারপিস এবং ভ্যাকসিনিয়া। ব্যাঙাচি হচ্ছে টি সিরিজের গুলা। টি সিরিজ মানে কি? T2, T4, T6, এগুলো হচ্ছে ব্যাঙাচি আকৃতির। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, ইবোলা, মটোরেস্ট্রিক ভাইরাস এবং লেটুস মোজাইক ভাইরাস। তো মনে রাখা যায় ইবলিশ দিয়া, ইবলিশ শয়তান আছে না, ইবলিশ দিয়ে মনে রাখা যায় যে ইবোলার, এই যে ইবলিশের ইবতে হচ্ছে ইবোলা, এই লতে হচ্ছে লেটুস মোজাইক ভাইরাস, এবং এই যে স দিয়া 2টা জিনিস। প্রথম কথা, স দিয়ে হচ্ছে স্ট্রিক ভাইরাস। দ্বিতীয় কথা হচ্ছে এই স দিয়া হচ্ছে কার উদাহরণ পড়তেছো তুমি? সিলিন্ড্রিক্যাল ভাইরাসের উদাহরণ তুমি পড়তেছো। তাহলে ইবলিশের সতে হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, যাতে তুমি ভুলে না যাও যে পড়তেছো কারটা। ওকে, এরপর দেখো ডিম্বাকার ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইন্ডিয়া দিয়ে মনে রাখা যায়, ইন্ডিয়া। ইনতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডিতে হচ্ছে ডিম্বাকার। প্লেট ভাইরাস, তামাকের নেক্রোসিস ভাইরাস। তো এইভাবে পড়তে পারো, এই নে প্লেট বলতে পারো, বন্ধুকে বলি না আমরা যে এই নে তোর প্লেট। তাহলে এই নে প্লেট মানে কি? নেতে হচ্ছে নেক্রোসিস ভাইরাস, আর প্লেটতে হচ্ছে প্লেট আকৃতির
তোমাদের প্রতি প্রশ্ন, ন্যাক্রোসিস কথাটার মানে কি? তোমাদের প্রতি প্রশ্ন, ন্যাক্রোসিস কথাটার মানে কি? ওকে, বুলেট আকার ভাইরাস হচ্ছে র্যাবডো ভাইরাস, তো মনে রাখতে পারো র্যাবডোর বতে হচ্ছে বুলেট আকার, অথবা এমনি মনে রাখতে পারো র্যাব, পুলিশ, র্যাব আছে না, ওই র্যাবের কাছে কি থাকে, বন্দুক থাকে, বুলেট থাকে, এভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন আকৃতি ছিল, আশা করি পারবা। আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকাল কতদিন? তাহলে এরকম কিন্তু যে কোনোটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। এখানে অনুশীলনীতে কোনটা আছে? অনুশীলনীতে আছে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তো আমরা কি করব, আমরা হচ্ছে সবগুলো শিখে ফেলার চেষ্টা করব। আমাদের প্রশ্ন আসছে হচ্ছে এই যে এইটা, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া 18 থেকে 40 দিন, এটা হচ্ছে প্রশ্নে আসছে অনুশীলনীতে, বাট যে কোনোটা থেকে প্রশ্ন আসতে পারে। তো কেন মনে রাখবো, প্রথমত হচ্ছে এই প্লাজমোডিয়াম যে গণ, এর 60টা প্রজাতি হচ্ছে বিভিন্ন প্রাণীতে রোগ সৃষ্টি করে। এর মধ্যে 4টা প্রজাতি মানবদেহে রোগ সৃষ্টি করে, প্লাজমোডিয়াম ভাইভাক্স, ওভালে, ম্যালেরিয়া আর হচ্ছে ফালসিপারাম। এর মধ্যে ফালসিপারামটা হচ্ছে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে মারাত্মক হচ্ছে কোনটা? ফালসিপারাম। কেন সবচেয়ে মারাত্মক? এই দেখো লেখা আছে সেরেব্রাল ম্যালেরিয়া। সেরেব্রাল ম্যালেরিয়া মানে কি? এটা হচ্ছে মাথায় আক্রমণ করে। আমরা জানি সেরেব্রাম কি আমাদের মাথার অংশ, তো সেরেব্রাল ম্যালেরিয়া কেন বলা হয়? এটা মাথায় আক্রমণ করে, এর জন্য এটা হচ্ছে মারাত্মক। আচ্ছা, এখন আমাদের এই যে নামগুলা কিভাবে মনে রাখতে পারবো, মানে কোনটা দিয়া কোন রোগ? প্রথম কথা, এই যে ভাইভাক্স সব কিছু ব দিয়ে, ভাইভাক্সে সব কিছু হচ্ছে ব দিয়ে। ভাইয়া বুঝলাম না, ব মানে কি? বতে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বতে 12, বতে 20। খেয়াল করো, ভাইভাক্সের বতে ভাইভাক্স, বতে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বতে 12, বতে হচ্ছে 20। এরপর আমরা এই ব দিয়ে বলতে পারি বাই মানে হচ্ছে 2, বায়োলজিতে বাই মানে হচ্ছে 2। তো 2 দিন মানে কি? 48 ঘন্টা। 2 দিন মানে কি? 48 ঘন্টা। তাহলে এই পড়াটা গেল। প্লাজমোডিয়াম ওভালে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া 11 থেকে 16 দিন এবং হচ্ছে এটা 48 ঘন্টা। তো প্রথম কথা হচ্ছে এই 48 ঘন্টার পড়াগুলো কিন্তু তুমি সহজে মনে রাখতে পারো। কিভাবে? দেখো, 48 ঘন্টা, 48 ঘন্টা, 48 ঘন্টা, তার মানে সবগুলো 48 ঘন্টা, একমাত্র 72 ঘন্টা কোনটা? ম্যালেরিয়া। এবং যার নামে ম্যালেরিয়া আছে সে সব কিছু বেশি বেশি, এই জিনিসটা মনে রাখবা। যার নামে ম্যালেরিয়া আছে তার কি সব কিছু কি বেশি বেশি। কিভাবে ভাইয়া? সুপ্তিকাল দেখো সর্বোচ্চ 40 দিন, অন্যগুলো মধ্যে দেখো এত দিন নাই, 20 দিন, 16 দিন, 15 দিন। তো দেখো সুপ্তিকাল কার বেশি? যার নামের মধ্যে ম্যালেরিয়া আছে। আচ্ছা, এরপর দেখো 72 ঘন্টা সবচেয়ে বেশি কোনটা? কোনটার মধ্যে 72 ঘন্টা আছে? নাই। তাহলে 72 ঘন্টা হচ্ছে ম্যালেরিয়া সবচেয়ে বেশি। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জ্বর আসে কতদিন পর পর? দেখো 72 ঘন্টা মানে কি? আমরা যদি বলি 1 থেকে 24 ঘন্টা হচ্ছে প্রথম দিন, এরপর 25তম থেকে 48তম ঘন্টা হচ্ছে দ্বিতীয় দিন, এরপর 49 থেকে 72তম ঘন্টা হচ্ছে তৃতীয় দিন। তার মানে 72 ঘন্টা মানে কি? প্রতি তৃতীয় দিন হচ্ছে জ্বর আসতেছে। আরেকটা বিষয় দেখো, চক্র যেহেতু 72 ঘন্টা, তাহলে পরের চক্র শুরু হবে কোন দিন? চতুর্থ দিন। এই জন্য তার নাম হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। কোয়ার্টার্ন মানে কি? 4 ভাগের 1 ভাগ। কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ। তাহলে আমার কথাটা বুঝতে পারছো কিনা? তার নাম হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। কারণ কি? চক্র শুরু হচ্ছে 4 নাম্বার দিনে। 72 ঘন্টা মানে কি? 3 নাম্বার দিন তো শেষ। তাহলে চক্র পরবর্তীতে শুরু হচ্ছে কয় নাম্বার দিনে? 4th ডেতে শুরু হচ্ছে না? 4th ডে মানে কি? কোয়ার্টার্ন ম্যালেরিয়া। কথা ক্লিয়ার? আর জ্বর আসে কয় দিন? প্রতি তৃতীয় দিন। এই যে তৃতীয় দিন, ঠিক আছে? ওকে, এখন দেখো এই যে 8 থেকে 15 দিন কেমনে মনে রাখবো? মাত্রই বললাম যে ফ্যালসিপারাম হচ্ছে সবচেয়ে মারাত্মক। এখন বলো কোন রোগটা মারাত্মক? যে হঠাৎ হইয়া হঠাৎ মরে গেছে এটা মারাত্মক, নাকি অনেক দিন পরে মারা গেছে এটা মারাত্মক? কোনটা মারাত্মক? যেই রোগ হঠাৎ হয়, হঠাৎ মানুষ মারা যায়, এটাই তো মারাত্মক। তো দেখো সবচেয়ে কম শক্তিকাল কোন জায়গায়? এই যে ফ্যালসিপারামে। মানে মাত্র 8 থেকে 15 দিনের মধ্যে রোগ হয়, এরপর সে মারা যায়। কথা বুঝতে পারছো কিনা? এভাবে মনে রাখা যায়, এটা সবচেয়ে কম। তো বাকি আছে একটাই, ওভালে হচ্ছে 11 থেকে 16। এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে?
ওকে, আরেকটা ট্রিক আছে যে ওভালে 11, এটাও একটু কাজে লাগে, যে আমাদের 11 আছে তো এখানে, ওভালে 11, ঠিক আছে, ওভালে 11, এটাও মনে রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের পড়াশোনা, ঠিক আছে। এই ছকটা পারবো ইনশাল্লাহ। বিনাইন, ভাইভাক্স, এটা কোয়ার্টান, আর যেটা হচ্ছে কি সবচেয়ে ডেঞ্জারাস এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান, আর মাইল্ড মানে হচ্ছে মৃদু, মাইল্ড মানে হচ্ছে মৃদু, এটা খুব বেশি ক্ষতি করে না তাই তার নাম হচ্ছে মৃদু। আর ম্যালিগন্যান্ট মানে কি বেশি ক্ষতি করে, মারাত্মক। ম্যালিগন্যান্ট মারাত্মক মিলে কিনা, মতে ম্যালিগন্যান্ট মতে হচ্ছে মারাত্মক, ঠিক আছে। আর মাইল্ড মানে মৃদু, এটা আশা করি সবাই জানো, ইংলিশে সবাই আশা করি পড়ছো, MILD, মাইল্ড মানে হচ্ছে মৃদু। তাহলে সবগুলো কিন্তু আমরা এখানে পড়ে ফেলছি, ক্লিয়ার। আর যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, শুধু ম্যালেরিয়া, এটা সব বেশি বেশি, 40 দিন, 72 ঘন্টা, 33 দিন, সব বেশি বেশি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই পড়াটা কিন্তু গেল যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, নামের মধ্যে ম্যালেরিয়া মানে কি সবচেয়ে বেশি, যেটা কোনটা সবচেয়ে বেশি, এই যে 18 থেকে 40, 12, 20, তার মানে এটা ভাইভাক্স, এটা হচ্ছে ভাইভাক্স। তারপরে এই যে 8 থেকে 15 সবচেয়ে কম সময়, তার মানে হচ্ছে ফ্যালসিপারাম। আর এই যে 11 থেকে 16, 11, তাহলে হচ্ছে ওভালে, ঠিক আছে। নিচের কোনটি ডিএনএ ভাইরাস, বলো এই জিনিসটা পড়াইতে পারলাম কিনা। 13 নাম্বার তোমাদের ছকটা ক্লিয়ার কিনা। 14 নাম্বার প্রশ্নে চলে আসছি আমরা, নিচের কোনটি ডিএনএ ভাইরাস। তাহলে আমাদের ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কি করছি, কন্টেন্টটা নিয়ে আসছি যে ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো দেখো এবং তার বৈশিষ্ট্যগুলো দেখো। ডিএনএ ভাইরাস হচ্ছে সাধারণত প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, তার মানে আরএনএ ভাইরাস কি উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করবে। ক্যাপসিডের বাইরে এনভেলপ বা আবরণ থাকে, তাহলে আরএনএ ভাইরাসে কি থাকে না। আমরা জানি ডিএনএ মানেই দ্বিসূত্রক, ডিএনএ মানেই দ্বিসূত্রক, কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএটা একসূত্রক, যেমন M13 কলিফাস এর ডিএনএ একসূত্রক, এটা খুব বেশি আসে। আরটা হচ্ছে 5X174, এটা আসে না, কলিফাসটা আসে। M13 কলিফাসের ডিএনএ একসূত্রক। উদাহরণ কি, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এটা মনে রাখতে হবে। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপু মানে হচ্ছে TIV, ভাইতে হচ্ছে ভ্যারিওলা, টিটু হচ্ছে টিটু মানে কি টিটু, আর ভ্যানিলা মানে ভ্যানিলিয়া মানে কি ভ্যাকসিনিয়া, এই যে ভ্যাকসিনিয়া উদাহরণটা আমাদের প্রশ্নে ছিল। আর হতে মানে হচ্ছে হারপিস হেপাটাইটিস বি, ফ্রান্সে মানে ফুলকপির মোজাইক ভাইরাস, এলো মানে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। ওকে, তো আমরা এখন দেখবো আরএনএ এর ক্ষেত্রে সাধারণত উদ্ভিদ দিয়ে রোগ সৃষ্টি করে, এনভেলপ থাকে না, মানে ঠিক উল্টাগুলা। আর আমরা জানি সকল আরএনএ হচ্ছে একসূত্রক, তবে কিছু কিছু ভাইরাস আছে যাদের আরএনএ কি দ্বিসূত্রক, যেমন ধানের বামন রোগের যে ভাইরাস রিও ভাইরাস, এই রিও ভাইরাসটা বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। তো তুমি যদি ডিএনএ ভাইরাসের উদাহরণগুলো মনে রাখো, আলাদা করে কিন্তু আরএনএ ভাইরাসের উদাহরণ পড়া দরকার নেই, যেগুলো ডিএনএর মধ্যে পাবা না ওইগুলোই আরএনএ, যেমন পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, যেগুলো ডিএনএর মধ্যে পাবা না সেগুলোই কি HIV, এগুলোই কি আরএনএ ভাইরাস। ওকে, গেল পড়াটা। তো আমাদের এটা আনসার কি হবে, কোনটি ডিএনএ ভাইরাস, আনসার হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। কোনটি ভাইরাস ঘটিত রোগ, এই প্রশ্নটা খুব কমনলি আসে, যে কোন রোগ ছত্রাক দেওয়া হয়েছে, কোন রোগ ভাইরাস দ্বারা হয়েছে এবং কোন রোগ ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে, এইটা খুব কমন। যেমন আমরা জানি যে আমাদের যে দাঁত রোগ কি দেওয়া হয়, ছত্রাক দেওয়া হয়, তাই না। কিন্তু আবার যদি বলি ডেঙ্গু কোনটা দেওয়া হয়, বলো আনসার করো, ডেঙ্গু ভাইরাস, ফ্লাভি ভাইরাস, তো ডেঙ্গু ভাইরাস দ্বারা হচ্ছে। আবার যদি তোমার প্রশ্ন করি কলেরা হয় কি দিয়া, কলেরা হয় হচ্ছে ব্যাকটেরিয়া দিয়া, তো এগুলো কিন্তু জেনে রাখতে হবে। তো আমরা কি করছি, আমরা হচ্ছে ভাইরাস গঠিত রোগগুলোর জন্য ট্রিক নিয়ে আসছি। তাহলে এর বাইরে যেগুলা সেগুলো হয় ছত্রাক আর না হয় ব্যাকটেরিয়া, কথা বুঝতে পারছো কি না। আমরা হচ্ছে ভাইরাসগুলোকে একসাথে নিয়ে আসছি, তাহলে এর বাইরে যেগুলা হয় এটা ব্যাকটেরিয়া হবে আর না হয় ছত্রাক হবে, তোমার একটা পড়া কমে গেল। আচ্ছা, ট্রিকটা হচ্ছে হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেল, ঠিক আছে। তো বসন্ত মাস আসলে ভাইরে কোন রোগে ধরে, ইনফ্লুয়েঞ্জা আর ডেঙ্গু রোগে ধরে, এবং সবাই মোটামুটি জানে যে ডেঙ্গু রোগটা হচ্ছে ভাইরাস দ্বারা হয়, এবং এই ভাইরাসের নাম হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস। ভাইরাসের নামটা কি বাচ্চারা, ফ্ল্যাবি ভাইরাস। তার মানে এই যে পুরো ট্রিক, এই ট্রিকটা কি ভাইরাসের ট্রিক। তাও যদি মনে না থাকে, তুমি এই জ্বরের কথা মনে রাখতে পারো। জ্বর মূলত কেন হয়,
ভাইরাসের কারণে ভাইরাস আক্রমণ করে ঠান্ডা লাগে জ্বর আসে, ঠিক কিনা? তো এটা হচ্ছে ভাইরাসের ট্রিক। ওকে, তো হাই হাই মানে কি? হাইতে হচ্ছে হাম, হাইতে হচ্ছে হারপিস। বসন্ত মানেই হচ্ছে বসন্ত, বসন্ত যে রোগটা ভাইরাস দ্বারা হয়। মাস হচ্ছে মামস, এলো হচ্ছে এইডস, এইডস রোগ হচ্ছে HIV নামক ভাইরাসের কারণে হয়। এই সবগুলো কিন্তু রোগের নাম, এগুলো কিন্তু ভাইরাসের নাম না, এগুলো হচ্ছে রোগের নাম। ভাইকে মানে হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস, এই ভাইরাল কিন্তু আবার যে ফেসবুকে ভাইরাল হওয়া না, এই ভাইরাল মানে হচ্ছে ভাইরাস দ্বারা যে হ্যাপাটাইটিস, ঠিক আছে? যকৃতের প্রদাহ, হ্যাপাটাইটিস, হ্যাপাটো মানে যকৃত, আইটিস মানে প্রদাহ। এরকম আর কি আছে? সাইনুসাইটিস। সাইনুসাইটিস মানে কি? এই যে মুখে যে আমাদের সাইনাসগুলো আছে, কপালে সাইনাস, এখানে সাইনাস, এই সাইনাসগুলো বা গহ্বরে যে প্রদাহ তার নাম হচ্ছে সাইনুসাইটিস। শ্বাসক্রিয়া ও শ্বসন অধ্যায়ের পড়া, তাই না? ওকে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু মানে ডেঙ্গু, জ্বরে মানে জলাতঙ্ক, আর পেলো মানে পোলিও। এই সবগুলো হচ্ছে ভাইরাস দ্বারা হয়। তাহলে এর বাইরে তুমি যেগুলো পাবা হয় ছত্রাক দ্বারা আর না হয় ব্যাকটেরিয়া দ্বারা। ওকে, ইজি। তাহলে আমাদের এটা আনসার কি? কোনটি ভাইরাস গঠিত রোগ? আনসার করো। যক্ষা ব্যাকটেরিয়া, কলেরা ব্যাকটেরিয়া, ধনুষ্টঙ্কার ব্যাকটেরিয়া। কেমনে বুঝলাম? এই যে জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু, জ্বরে পেলো, জ্বরে দেওয়া হচ্ছে জলাতঙ্ক। এক্স ফ্লাজেলেশন কোথায় ঘটে? আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি যে যত গ্যামিটোগনি আছে, গ্যামিটোগনি বা হচ্ছে যৌন জনন রিলেটেড যা আছে সব হচ্ছে মশকির ক্রপে হয়, তাই না? পড়ে আসছি কিনা বলো? কোনটিকে কেলাসিত করা যায়? আমরা বলছি ভাইরাসের কোনো প্রাণ নাই, তুমি তাকে কেলাসিত করো, কেটটা কুটটা যা করো, সে আবার কি প্রাণ ফিরে পাবে। তাহলে ভাইরাসকে কি করা যায়? কেলাসিত করা যায়। 18 নম্বর প্রশ্নটা খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি পাশে 5 স্টার দিচ্ছি। এই টাইপের প্রশ্ন, 5 স্টার টাইপ। কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়? কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়? 18 নম্বর প্রশ্ন। তো আমাদের কি করতে হবে জানো? বইয়ে এরকম ছক আছে এবং এই ছক থেকে তুমি এইচএসসি পরীক্ষা দাও, মেডিকেল পরীক্ষা দাও, ডেন্টাল পরীক্ষা দাও, ভার্সিটি পরীক্ষা দাও, সব জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন কমন, এখান থেকে প্রশ্ন আসবে। এখানে মোটামুটি 22টা রোগের নাম আছে। এই 22টা রোগের তুমি যদি ভাইরাসের নাম পড়ে ফেলতে পারো, তোমার অনেকটা পড়া শেষ, এই অধ্যায়ের অনেকটা পড়া শেষ। তো আমি এটা কি করব? তোমাদের এটা ট্রিক সহ পড়ায় দেব। প্রথম কথা, আমি একটু সহজগুলা মার্ক করতেছি, সহজগুলা খেয়াল করো। রোগের নাম ইনফ্লুয়েঞ্জা, ভাইরাসের নামও ইনফ্লুয়েঞ্জা। সহজ, সহজ কিনা বলো? রোগের নাম ইনফ্লুয়েঞ্জা, ভাইরাসের নামও কি? ইনফ্লুয়েঞ্জা। এরপর দেখো হারপিস, রোগের নাম হারপিস, ভাইরাসের নামও কি হারপিস। তাহলে বলো এটা কি সহজ না কঠিন? সহজ, সহজ। দেখো এরপরে আমাদের এইডস, এইডসের রোগের নাম হচ্ছে এইডস, আর ভাইরাসের নাম যে HIV, এটা জানে না এমন কেউ আশা করি নাই। তাহলে আমাদের এটাও সহজ, 1 2 7 সহজ। এরপর দেখো পিত, আমরা জানি পিত মানেই হচ্ছে হলুদ, পিত কালার মানে কি? হলুদ কালার। তাহলে পিত জ্বরের জন্য দায়ী দেখো ইয়েলো ফিভার, পিত মানে ইয়েলো আর জ্বর মানে ফিভার। তাহলে এটাও কি সহজ, কথা ক্লিয়ার কিনা? ওকে, এরপর দেখো পা ও মুখের ক্ষত, পা মানে হচ্ছে ফুট, মুখ মানে হচ্ছে মাউথ। তাহলে পা ও মুখের ক্ষতর জন্য কে দায়ী? ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। এটাও কি সহজ, কথা বুঝতে পারলাম কিনা? তাহলে আমি যেগুলো এখন প্রথমে মার্ক করছি এগুলো আসলে কি সহজ, এগুলো আমাদের না পড়লেও হবে। আমরা পরবর্তীতে যাচ্ছি, খেয়াল করো চিকনগুনিয়া, 15 নাম্বারটা খেয়াল করো। রোগের নামও চিকনগুনিয়া, ভাইরাসের নামও চিকনগুনিয়া। তাহলে এটাও কি সহজ। কোভিড-19 হচ্ছে রোগের নাম, করোনা ভাইরাস ডিজিজ 19। কোভিড-19 মানে কি? করোনা ভাইরাস ডিজিজ 19। এইটার যে আমাদের ভাইরাসের নাম, তার নাম কি? SARS-CoV-2, তাই না? নোভেল করোনা ভাইরাস SARS-CoV-2। তাহলে এটা হচ্ছে সহজ, আমি লিখে দিচ্ছি এখানে SARS-CoV-2। ওকে, এরপর হচ্ছে আমাদের বাকিগুলা পড়তে হবে। এখন যেগুলো বাকি আছে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা খেয়াল করো, কেমনে মনে রাখবো? জন্ডিস বা লিভার ক্যান্সার, আমরা জানি
হ্যাপাটাইটিস এটাকে ভাঙলে পাওয়া যায় হ্যাপাটো প্লাস আইটিস। হ্যাপাটো মানে যকৃত, আইটিস মানে প্রদাহ। তার মানে এটার মিনিং যকৃতে প্রদাহ। যকৃতে কি প্রদাহ, তাই না? যকৃতে প্রদাহ। যকৃতে প্রদাহ হইলে কি হয়? যকৃতের মধ্যে প্রদাহ হইলে কি হয়? আমাদের সারা শরীরে বিলিরুবিন যেটা আছে তোমার হচ্ছে কি বলে, তোমার হচ্ছে এটা মুক্ত হয়ে যায়। যকৃত তো আমাদের বডি থেকে সব কিছু মুক্ত করে, বের করে বিষাক্ত পদার্থ অপসারণ করে। তো যখন সে পারে না তখন সারা শরীর কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। সারা শরীর হলুদ হয়ে যায় বিলিরুবিন দিয়ে। তখন যখন হলুদ হয়ে যায় তখন সেটার নাম কি হয়? জন্ডিস। জন্ডিস হলে সারা শরীর কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। এবং লিভার মানে তো হ্যাপাটো, তাহলে হ্যাপাটাইটিস দিয়ে কি হয়? লিভার ক্যান্সার হয়। ক্লিয়ার? এটাতে আর কঠিন কিছু না। ওকে, এরপর দেখো আমাদের জলাতঙ্ক আর জল বসন্ত, এই দুইটা ম্যাক্সিমাম পোলাপানের প্যাচ লাগে। কুকুর কামড় দিলে কি হয়? জলাতঙ্ক হয়। এই জন্য কুকুরকে কোন ভ্যাকসিন দিতে হয়? র্যাবিস ভ্যাকসিন দিতে হয়, ঠিক কিনা? এটা আমরা সবাই মোটামুটি শুনছি, জীবন একবার হইল যে কুকুর কামড় দিলে কুকুরের কামড়ে কি হয়? কুকুরের কামড়ে কি হয়? জলাতঙ্ক হয়। এই জন্য কোন ভ্যাকসিন দিতে হয়? র্যাবিস ভ্যাকসিন দিতে হয়। তাহলে এটা মনে থাকবে। জল বসন্ত মানে হচ্ছে চিকেন পক্স। জল বসন্ত মানে হচ্ছে চিকেন পক্স। তো এইটা কেন মনে রাখবো? দেখো এই যে চিকেন, চিকেন, তাহলে মনে রাখবে এভাবে যে চিকেন আমরা তো প্রতিদিন খাই, তাই না? তো চিকেন খাইতে ভেরি জোশ। চিকেন খাইতে ভেরি জোশ মানে খুব মজা, চিকেন খাইতে খুব মজা। তাহলে জল বসন্তর ইংলিশটা মনে রাখবা চিকেন পক্স। চিকেন থেকে মনে রাখবা চিকেন খাইতে ভেরি জোশ। ভেরি দিয়া ভেরিসেল্লা, জোশ দিয়া জোস্টার। ভেরিসেল্লা জোস্টার ভাইরাস। একটা হচ্ছে জল বসন্ত আর একটা হচ্ছে জলাতঙ্ক। মনে থাকবে? মনে থাকবে কিনা? ভাইরাল নিউমোনিয়া, এটা মনে রাখবা কিভাবে? বর্তমান সময় দেখবা ফেসবুকে এমন এমন জিনিস ভাইরাল হয়, এমন এমন ভিডিও ভাইরাল হয় যেগুলো মানে হুদাই, তাই না? যেগুলো ভাইরাল হওয়ার মতো না, অথচ অনেক ভালো ভালো কন্টেন্ট ভাইরাল হয় না। যেমন কুষ্টিয়া না কোন জায়গায় এক লোক হেলিকপ্টার বানাইছে। হেলিকপ্টার তো আকাশে উড়েই না, সারাদিন হেলিকপ্টারের মধ্যে বসে থাকে, স্টার্ট দিয়া বসে থাকে, আর সাংবাদিকরা বলতেছে বাংলাদেশে হেলিকপ্টার তৈরি করলো অমুক। তো এগুলো কিন্তু আজাইরা জিনিস ভাইরাল হয়। তো তুমি মনে রাখবে এইভাবে যে এইডিও ভাইরাল হয়। বুঝতে পারছো কিনা? এইডিও আমরা অশুদ্ধ ভাষায় বলি না, এইগুলাকে কি বলি? এইডিও। তাহলে এইডিও ভাইরাল হয়। এইডিও ভাইরাল হয় মানে এগুলো ভাইরাল হওয়ার জিনিস, ঠিক আছে? এইডিও মানে হচ্ছে এডিনো ভাইরাস, ভাইরাল দেওয়া হচ্ছে ভাইরাল নিউমোনিয়া। ওকে, এরপর হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা H5N1। এইখানে ফোকাস করার বিষয় হচ্ছে এখানে H5 কেন? কারণ আরেকটা ফ্লু আছে, নাম হচ্ছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু হচ্ছে H1। আমি কেন মনে রাখতাম? সোয়াইন মানে হচ্ছে সেম। সোয়াইন সেম, এস দিয়ে সোয়াইন, এস দিয়ে সেম, তাহলে সেম সেম। সেম সেম মানে কি? 1 1। সেম সেম মানে কি? 1 1। তাইলে দেখো বার্ড ফ্লু কি হবে? H5, কারণ 1 1 তো সে নিয়ে গেল, 5 পড়ে আছে, 5 কি হবে? বার্ড ফ্লু। কথা বুঝতে পারছো? গো বসন্ত হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস, ঠিক আছে? গো বসন্ত হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। ওকে, এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত যেগুলো পাই মুখস্থ রাখবা। গো বসন্ত, গো মানে গরু, তো গরুকে ভ্যাকসিন দেওয়া হয়, এভাবে মনে রাখতে পারো যে গরুকে কি দেওয়া হয়? ভ্যাকসিন দেওয়া হয়, এভাবে মনে রাখতে পারো। এই যে 11টা পড়াইলাম, 11টা ক্লিয়ার কিনা সবাই একটু জানো? এখানে যে 11টা পড়াইছি 11টা ক্লিয়ার কিনা? কিছু ট্রিক ছিল, ট্রিকগুলো যদি ভুলে যাও তাহলে আবার ভিডিওটা রিপিট করতে পারো, ভিডিও রিপিট করতে পারবা, সমস্যা রেকর্ড থাকবে। এই যে 11টা পড়াইছি 11টা ক্লিয়ার কিনা সবাই একটু জানা দাও। আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে 12 নম্বরে হাম। হাম আমি এভাবে পড়তাম রুহানি। হাম মনে রাখতাম এভাবে রুহানি। রুহানি কেন? রুহানির হাতে হচ্ছে হাম আর রুতে হচ্ছে রুবিওলা। এটা আমার ভুল যাইতো বারবার, তাই এই ওয়ার্ডটা মনে রাখতাম রুহানি, ঠিক আছে? গুটি বসন্ত, এটা মনে রাখতাম ভেরি গুড। এটা মনে রাখতাম ভেরি গুড।
গুড দিয়া হচ্ছে গুটি বসন্ত, গুড দিয়া হচ্ছে গুটি বসন্ত, আর ভেরি দিয়া হচ্ছে ভেরিওলা, ভেরি দিয়া হচ্ছে ভেরিওলা। আগেরটা ছিল চিকেন পক্স, এটা হচ্ছে স্মল পক্স। ওকে, 12-13 ক্লিয়ার। ইঁদুরের টিউমার, ইঁদুরের টিউমার, অনেকেই দেখবা ইঁদুর চাষ করে, ইঁদুর দিয়া তোমার হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম করে। তো ইঁদুর মনে রাখবা, অনেকেই ইঁদুর পালে। ইঁদুর কি করে? ইঁদুর পালে, ইঁদুর পালে। তাহলে ইঁদুর দিয়া হচ্ছে ইঁদুর, ইঁদুরের টিউমার। পালে দিয়া হচ্ছে পোলিওমা ভাইরাস। ঠিক আছে, ক্যাপোসি সারকোমা, ক্যাপোসি সারকোমা, দেখো তো মিলে কিনা। ক্যাপোসি, এই দেখো পশ হচ্ছে হারপিসের পশ, সারকোমা সিমপ্লেক্স, মিলে কিনা দেখো তো, মানে কাছাকাছি কিনা। ক্যাপোসি হারপিস সারকোমা সিমপ্লেক্স, কাছাকাছি কিন্তু শব্দ যেগুলা। সারকোমার স, এই যে স, তারপরে যে ম, এই যে ম, সিমপ্লেক্স, সারকোমা সিমপ্লেক্স, এরা মিলায় মিলায় পড়বা। আর এই যে অ্যানাজেনাইটাল ক্যান্সার, এটাও কিন্তু খুব আসে। অ্যানাজেনাইটাল ক্যান্সার হচ্ছে প্যাপিলোমা ভাইরাস, অ্যানাজেনাইটাল ক্যান্সার হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, তো এটাও মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই যে সার্স, এটা মনে রাখতে পারো সানি দিয়া, সার্সের সাথে হচ্ছে সানি, নিতে হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস ছড়ায় হচ্ছে বাদুর দ্বারা, নিপা ভাইরাস হচ্ছে ছড়ায় বাদুর দ্বারা। কাঁচা খেজুরের রস কিন্তু খাওয়া যাবে না, এখন কিন্তু শীতের দিন কাঁচা খেজুরের রস পাওয়া যায়, তো কাঁচা খেজুরের রস খাবা না, এতে কিন্তু নিপা ভাইরাস ছড়ায়। এবং নিপা ভাইরাসে কিন্তু মৃত্যুর হার অনেক বেশি, মৃত্যু হার কিন্তু অনেক বেশি, 70%-এর উপরে, তো এই জন্য খাওয়া যাবে না। কোষের লাইসিস মানে কি? কোষের ভাঙন, এটা হচ্ছে ইবোলা ভাইরাস দিয়ে হয়, সবাই জানো, হাসান স্যারের বইয়ের লাইন। ইবোলা ভাইরাস দ্বারা হচ্ছে কি কোষের লাইসিস হয়, কোষগুলো ফেটে যায়। কোষ কি হয়? কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের কারণে কোষ কি হয়? ফেটে যায়। এরপর সর্দি, এটা হচ্ছে রিনো বা রাইনো ভাইরাস দিয়ে হয়। আমি মনে রাখতাম এভাবে, সর্দি না, রতে মনে রাখতাম হচ্ছে রাইনো ভাইরাস। ঠিক আছে, তোমাদের প্রতি একটা প্রশ্ন, মাইক্রোসেফালি নামে একটা রোগ আছে, মাইক্রোসেফালি রোগটা হয় কোন ভাইরাসের কারণে? তোমরা একটু কমেন্ট করো, মাইক্রোসেফালি রোগটা হয় কোন ভাইরাসের কারণে? কমেন্ট করো। তাহলে আমাদের 22টা পড়া শেষ, এখান থেকে ক্লিয়ার। 18 নম্বর প্রশ্ন ক্লিয়ার, কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সারকোমা মিলাও। এই যে ক্যাপোসি পশ হারপিস সারকোমা সিমপ্লেক্স, হারপিস ভাইরাস। কোন ভাইরাসের ডিএনএ থাকে? একটু আগে আমরা পড়ে আসছি কিন্তু ডিএনএ ভাইরাসের উদাহরণ টিপুর ভাই টি2, ভ্যানিলা থেকে ফ্রান্সে এলো, যে টিপু, এই যে টিপুর ভাই টি2, এই যে টি2 শেষ। মশকির লালা গ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা পাওয়া যায়? কয়েকবার পড়ছি, লালা গ্রন্থিতে পাওয়া যায় স্পোরোজয়েট, কয়েকবার পড়ছি, মানবদের আক্রমণ করে। টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন কে? পরের প্রশ্ন কি? টোবাকো মোজাইক ভাইরাস। হ্যাঁ হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো যে মাইক্রোসেফালি রোগটা হয় জিকা ভাইরাসের কারণে, মাইক্রোসেফালি রোগটা হয় জিকা ভাইরাসের কারণে। আচ্ছা, 21 নম্বর প্রশ্নটা খেয়াল করো, টোবাকি মোজাইক ভাইরাস আবিষ্কার করেন কে? এটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। প্রথম কথা, টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন হচ্ছে মার্টিনাস বেইজারিং বা বিজারিং, যাই পড়ো, মার্টিনাস বিজারিং বা হচ্ছে বেইজারিং। এখানে খেয়াল করো, টিএমবি, এটার আকৃতি কি? দণ্ডাকার। ট্রিকটা মনে আছে? এটিএম, ট্রিক হচ্ছে এটিএম। টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। শুধু এইটা না, যে কোনো ভাইরাসের প্রোটিন আবরণ কি বলা হয়? ক্যাপসিড। ডিউতে আসছিল 23-24-এ। ক্যাপসিডের উপ এককের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার, যা তোমাদের অলরেডি আমি ক্লাসে পড়ায় ফেলছি, তাই না? ক্লাসে কিন্তু অলরেডি পড়ায় ফেলছি। 22 নম্বর প্রশ্নটা খেয়াল করো, নিচের কোনটি দ্বারা চিকনগুনিয়া জ্বরের ভাইরাস সংক্রমিত হয়? চিকনগুনিয়া ভাইরাস সংক্রমিত হয় কোনটি দ্বারা? প্রথমত জিজ্ঞেস করছে অ্যানোফিলিস কিনা, এরপরে জিজ্ঞেস করছে অ্যাডিস কিনা, তারপর হচ্ছে কিউলেক্স মশা কিনা। তো খেয়াল করো, মশাগুলো আমি একসাথে সাজিয়ে নিয়ে আসছি, যে কোন মশা দ্বারা কোন রোগ হয়, কোন মশা দ্বারা কোন রোগ হয়। মশকি, অবশ্যই মশকি দ্বারা হয়। তো প্রথমত অ্যাডিস এজিপ্টি দ্বারা চিকনগুনিয়া হয়। এই যে অ্যাডিস এজিপ্টি, এটা দ্বারা আর কি কি হইতে পারে? প্রথম কথা, ডেঙ্গু হইতে পারে, অ্যাডিস এজিপ্টি বা অ্যাডিস অ্যালবোপিক্টাস, দুইটা যে কোনো একটা অপশনে থাকবে। জিকা হইতে পারে, জিকার ফলে কি হয়? মাইক্রোসেফালি হয়। একটু আগে তোমাদের জিজ্ঞেস করছিলাম, জিকার ফলে কি হয়? মাইক্রোসেফালি হয়।
আর এই যে ম্যালেরিয়া, ম্যালেরিয়ার জন্য কিন্তু এডিস না, ম্যালেরিয়ার জন্য হচ্ছে অ্যানোফিলিস এবং গণের নাম হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম, খুবই সাবধান। কি বললাম কথাটা? ডেঙ্গু, জিকা এবং চিকনগুনিয়া কি দেওয়া হচ্ছে? এডিস ইজিপ্টি দেওয়া হচ্ছে। ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস দিয়া। তো তোমাদের প্রতি আমার প্রশ্ন, কিউলেক্স মশা দিয়া কি হয়? তোমাদের প্রতি প্রশ্ন, কিউলেক্স মশা দিয়া কি হয়? কমেন্ট করো ফার্স্ট। ওকে, আমাদের পরের প্রশ্ন, মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে কি বলে? তো এটা মুখস্থ রাখবা, আলিম স্যারের তথ্য, এটা হচ্ছে আলিম স্যারের তথ্য, অন্যান্য বইয়ে নাই। অনকো ভাইরাস বলা হয়। তো এটা এমনি মনে রাখা যায় আসলে যে ক্যান্সার বা টিউমার মানে হচ্ছে অনকো, তো অনকো ভাইরাস হচ্ছে আনসার। রেইনবো ও সানাপ ভাইরাস প্রতিরোধী কোন উদ্ভিদের জাত? তো আমরা জানি যে পেঁপের একটা ভাইরাস গঠিত রোগ আছে, নাম হচ্ছে পিআরএসভি, পাপায়া রিং স্পট ভাইরাস। ওই ভাইরাস দিয়ে কি হয়? পেঁপের রিং স্পট ভাইরাস দ্বারা যে রোগটা হয়, এই রোগ প্রতিরোধী জাত হচ্ছে রেইনবো এবং সানাপ। রেইনবো এবং সানাপ এটা হচ্ছে ভাইরাস প্রতিরোধী জাত। ওকে, আমাদের জানতে হবে যে পেঁপের যে রিং স্পট রোগ, এটা কি দ্বারা ছড়ায়? অ্যাফিড নামক পোকা দিয়ে ছড়ায়। অ্যাফিড এবং জাপ পোকা দ্বারা ছড়ায়। ঠিক আছে, এটা গুচ্ছে আসছিল 22-23-এ, মনে রাখতে হবে যে পেঁপের রিং স্পট রোগ ছড়ায় হচ্ছে অ্যাফিড দ্বারা। ঠিক আছে, পিআরএসবি কি? এক সূত্রক আরএনএ ভাইরাস, মানে যে ভাইরাসটা পাপায়া রিং স্পট ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু আরএনএ ভাইরাস, এবং আরএনএ যেহেতু এক সূত্রক, আমরা জানি রিও ভাইরাসটা হচ্ছে দ্বিসূত্রক। এর বাইরে যেই ভাইরাসগুলো আছে আরএনএ, সেগুলো হচ্ছে এক সূত্রক। ওকে, পেঁপের রিং স্পট রোগের জীবাণু হচ্ছে দণ্ডাকৃতির, পিআরএসবি হচ্ছে দণ্ডাকৃতির, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, মানুষের ব্যাকবোন ফিভারের জন্য দায়ী কোন ভাইরাস? তো ব্যাকবোন ফিভার মানে কি বলো? ব্যাকবোন ফিভার বা হচ্ছে মেরুদণ্ড ভেঙে যায়, এমন জ্বর হয়, এমন ব্যথা করে, এই রোগটার নাম হচ্ছে ডেঙ্গু। ব্যাকবোন ফিভার মানে এখানে কার কথা বলছে? এখানে হচ্ছে ডেঙ্গুর কথা বলছে, তাই না? তো আমাদের প্রশ্ন করছে ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাস কোনটা? ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাস হচ্ছে ফ্লাভি ভাইরাস। ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাসের নাম কি? ফ্লাভি ভাইরাস। আমাদের ডেঙ্গু সম্পর্কে কিছু পড়া পড়তে হবে যে ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ কয়টা? আনসার হচ্ছে 4টা। এবং ডেঙ্গু হইলে কিন্তু অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। অ্যাসপিরিন জাতীয় ওষুধ কি দেওয়া যাবে না? তা কিন্তু অবস্থা হিতে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসপিরিন জাতীয় কি ওষুধ কি দেওয়া যাবে না। ডেঙ্গু রোগীর রক্তে কি বেশি পাওয়া যায়? আইজিএম বা ইমিউনোগ্লোবুলিন এম, যেটা এই অ্যান্টিবডিটা বেশি পাওয়া যায়। মেডিকেল 23-24 প্রশ্ন, ডেঙ্গু রোগীর রক্তে কোনটা বেশি পাওয়া যায়? আইজিএম বেশি পাওয়া যায়। ওকে, ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এই তথ্যটা আমাদের জানতে হবে আবিষ্কার থেকে। প্রথম কথা, ব্যাকটেরিয়া আবিষ্কার করেন হচ্ছে লিউয়েন হুক। এবং আরেকটা পড়া এখান থেকে যে ব্যাকটেরিয়াকে অ্যানিম্যালকিউল নাম দেন কে? আনসার হচ্ছে লিউয়েন হুক। ঠিক আছে, অ্যানিম্যালকিউল মানে কি? জিনিসটা আসলে কি? আমরা মলিকিউল নাম শুনছি। মলিকিউল মানে কি? পরমাণু, তাই না? পরমাণু মানে কি? জিনিসটা আসলে ছোট। পরমাণু জিনিসটা ছোট না? তাহলে কিউল কথাটা দিয়ে আসলে কি বোঝায়? কিউল কথাটা দিয়ে আসলে বোঝায় ছোট। কিউল কথাটা রিপ্রেজেন্ট করে ছোট জিনিসটাকে। আচ্ছা, তাহলে এই যে অ্যানিমেল কিউল, কিউল মানে ছোট, ছোট জীবাণু বা ছোট জীব। জীবের ছোট মানে জীবাণু। ছোট জীব মানে কি? জীবাণু। কে নাম দিছে? লিউয়েন হুক নাম দিছিল। আচ্ছা, ব্যাকটেরিওলজির জনক বলা হয় লিউয়েন হুককে, ব্যাকটেরিওলজির জনক। এবং সব আদিকোষী অণুজীব, আদিকোষী মানে কি? ব্যাকটেরিয়া, এগুলা যেগুলা কোন জগতের অন্তর্ভুক্ত? মনেরা। মনেরা যে রাজ্য, সেই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, যক্ষা রোগীর জীবন আবিষ্কার করেন কে? রবার্ট কচ। যক্ষা রোগীর জীবন আবিষ্কার করেন কে? রবার্ট কচ। এটা হচ্ছে তোমার জেনে রাখতে হবে। ওকে, রবার্ট কচ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ফ্লাজেলা যুক্ত ভাইরাসকে কি বলা হয়? তো এটাকে বলছিলাম যে মনোট্রাইকাস ভাইরাস কোনটা? প্রশ্ন ব্যাকটেরিয়া কোনটা? ফ্লাজেলা যুক্ত ব্যাকটেরিয়া কি বলা হয়? মনোট্রাইকাস। ট্রাইকোম মানে হচ্ছে এরকম লোম, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ল্যাচকে মূলত ট্রাইকাস বলা হয়। তো যাদের ক্ষেত্রে ল্যাচটা আছে, মানে ফ্লাজেলাটা আছে, তাদের নাম কি? ট্রাইকাস। তারা হচ্ছে ট্রাইকাস মানে আছে। যাদের নাই তারা হচ্ছে অ্যাট্রাইকাস। মানে নাই। বায়োলজিতে শব্দটার মানে হচ্ছে নাই। এই যে শব্দটার মানে হচ্ছে নাই।
তাহলে যাদের নাই তারা হচ্ছে অ্যাট্রাইকাস, যাদের নাই তারা হচ্ছে অ্যাট্রাইকাস। ওকে, তাহলে খেয়াল করো বহুরূপী ব্যাকটেরিয়া কোনটা জিজ্ঞেস করতে পারে, আনসার হচ্ছে কি রাইজোবিয়াম। সার্সিনা এর আকার কেমন, গোলাকার, এটা হচ্ছে জ্যায়ুতে আসছিল 23-24, এটা মুখস্থ রাখতে হবে। সার্সিনার আকার কেমন, গোলাকার। আরেকটা প্রশ্ন আসছে যে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, যার কারণে নিউমোনিয়া রোগটা হয়, এটার আকার কেমন, গোলাকার। কেমনে বুঝলাম ভাইয়া, মানে এটা গোলাকার কেমনে বুঝলাম, কক্কাস, কক্কাস মানে হচ্ছে গোলাকার, কক্কাস দেখাটা মানে হচ্ছে গোলাকার। ঠিক আছে, তো তোমাদের প্রতি আমার প্রশ্ন, দণ্ডাকার বুঝবা কখন, কক্কাস দেখে যদি গোলাকার বুঝি, দণ্ডাকার বুঝবা কেমনে, দেখি আনসার করো। কক্কাস দেখে যদি গোলাকার বুঝি, দণ্ডাকার বুঝবা কিভাবে, আনসার করো। না পারলে আমি আনসার করে দেবো, সমস্যা নেই। বলো কোন ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল গঠন করে, এটা কিন্তু অলরেডি একবার পাইছিলাম আমরা, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কিন্তু আমরা এটা পড়ে আসছি যে সিম জাতীয় মূলের উদ্ভিদের মূলে নোডিউল তৈরি করে কোনটা, আনসার করো। হ্যাঁ, ব্যাসিলাস, ভেরি গুড। ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার। ওকে, ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার, ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার, কক্কাস মানে হচ্ছে গোলাকার। আচ্ছা, এটা আনসার করো, এইটা আনসার করো যে আমাদের হচ্ছে সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল গঠন করে কোনটা, এটা কিন্তু ব্যাসিলাস না, ব্যাসিলাস কিন্তু এটা না। এটার আনসার কি, রাইজোবিয়াম। ভেরি গুড, তাহলে আমাদের আনসার হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়ামটা কি করে, সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল গঠন করে, সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল গঠন করে। আমাদের আজকে লাস্ট প্রশ্ন, 30 নাম্বার অনুজীব অধ্যায়ের লাস্ট প্রশ্ন, মার্শ ফিভারের জন্য দায়ী কোন জীবাণু, মার্শ ফিভারের জন্য দায়ী কোন জীবাণু। খেয়াল করো আমাদের ম্যালেরিয়া সম্পর্কে আমরা কয়েকটা পড়া নিয়ে আসছি এখানে। মার্শ ফিভারের জন্য দায়ী জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম। আগে বুঝতে হবে মার্শ ফিভার মানে কি। খেয়াল করো, ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে দূষিত বায়ু, ম্যাল প্লাস এরিয়া, ম্যাল মানে হচ্ছে দূষিত আর এরিয়া মানে হচ্ছে বায়ু। প্লাজমোডিয়াম গণের প্রায় 60টি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত এবং এটা 4টি প্রজাতি কি মানবদেহে রোগ সৃষ্টি করে। ম্যালেরিয়াকে অনুপম পর্যাবৃত্ত জ্বর বলা হয়, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর জ্বরটা রিপিট হয়, 2 দিন 3 দিন পর পর, আমরা ছক পড়ছিলাম। প্রাচীন রোমান সাম্রাজ্য ম্যালেরিয়া রোগের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তাই একে বলা হয় রোমান জ্বর। ঠিক আছে, এবং মধ্যযুগে ম্যালেরিয়াকে জলা জ্বর বা হচ্ছে মার্শ ফিভার বলা হতো, জলা জ্বর বা মার্শ ফিভার বলা হতো। এই প্রশ্নটা এখানে আসছে যে মার্শ ফিভারের জন্য দায়ী জীবাণুর নাম কি। প্রশ্ন এভাবে করতে পারে যে রোমান জ্বরের জন্য দায়ী জীবাণুর নাম কি, অনুপম পর্যাবৃত্ত জ্বরের জন্য দায়ী জীবাণুর নাম কি, প্রশ্ন এভাবে আসতে পারে। সুপার ম্যালেরিয়া হলো একটি উচ্চমাত্রার ওষুধ প্রতিরোধী ম্যালেরিয়ার প্রকরণ, আজীব স্তরের তথ্য, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি সহ জ্বর আসা ম্যালেরিয়া রোগের প্রধান লক্ষণ। আসতে পারে প্রধান লক্ষণ কোনটা, আনসার হচ্ছে কি কাঁপুনি সহ জ্বর আসা। আবার যদি বলে মেরুদণ্ড ভাঙা, হাড় ভাঙা জ্বর, ঠিক আছে, ব্যাকবোন ফিভার, সেটা আবার কী হবে, ডেঙ্গু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। আমরা হচ্ছে একদম শুরু থেকে চেষ্টা করছি বেসিক ক্লিয়ার করে পড়ানোর জন্য এবং তথ্যগুলো তোমাদের যেন ক্লিয়ার হয় সেভাবেই কিন্তু আমরা ক্লিয়ার করছি। আশা করি 30টা প্রশ্নের সাথে তোমরা আরও 100টা প্রশ্ন শিখে ফেলছো। দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু পড়াইছি আমরা। আমাদের গুরুত্বপূর্ণ কিছু ছক ছিল, তাই না, ছক ছিল, ম্যালেরিয়ার একটা ছক ছিল এবং ভাইরাসের একটা ছক আমরা ক্লিয়ার করে দিয়েছি। ওকে, তাহলে আশা করি যা যা পড়াইছি ট্রিক সহ তোমরা ভালো মতো মনে রাখতে পারবা। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানায় দাও। ভালো লাগলে বন্ধুদেরকে মেনশন করে দিবা, শেয়ার করে দিবা, ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ। আমাদের ডেন্টাল ব্যাচে ভর্তি চলতেছে, সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলতেছে। সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস শুরু 7ই মার্চ হতে, ভর্তি হয়ে যেতে পারো। জিকে ইংলিশ আলাদা ব্যাচ আছে, ইংলিশ আলাদা ব্যাচ আছে, এক্সাম ব্যাচ আছে। তোমার যেই কোর্স ভালো লাগে তুমি সেটাতে এনরোল করতে পারো। আর ফুল কোর্সে জয়েন করলে সব কিছু হচ্ছে পেয়ে যাবা। আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তুমি যদি গুগলে গিয়ে সাবাস অ্যাটলাস লিখো তাহলেই চলে আসবে। আর একদম যদি লিঙ্ক চাও তাহলে হচ্ছে www.sabasatlas.com। ঠিক আছে, গুগলে গিয়ে সাবাস অ্যাটলাস লিখলে চলে আসবে। তারপরও এটা হচ্ছে একদম সম্পূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, sabasatlas.com লিখে সেখানে তুমি সব কিছু ডিটেলস পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।